Assalamu alaikum. Walaikum salam. Good evening. Good evening. Assalamu alaikum. Salam. শহীদ, কেমন আছো শহীদ? হ্যাঁ ইন্দ্র, ভালো আছি। হ্যাঁ, তোমার তোমার একটা প্রশংসা করি। তুমি অনেক ভালো কাজ করছো তোমার এই লেকচার গুলোর ভিডিও দেওয়াতে, বুঝছো? আমি হ্যাঁ। তোমার এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে শুনছি, যেটা বই থেকে পড়ে উদ্ধার করতে আমার 2-3 বার লাগতো, সেটা একবারই হয়ে গেছে। তাই? এটা অনেক ভালো হয়েছে। এবং হুম। এবং যে টার্গেটটা তুমি লাস্ট আরেকটাই দিছো, 31 ডেজ এর একটা প্রোগ্রাম, ক্রাশ প্রোগ্রামের মতো, এটাও একটা ভালো আইডিয়া দিছো। তাতে যেটা হবে, আমরা যেটা সত্যি দিতে চাই পরীক্ষা, হ্যাঁ, তাদের হ্যাঁ। জন্য হেল্পফুল হবে। মাইন্ডসেটটা ঠিক করতে পারবো, নাহলে তো অন্ধকারে ছিলাম যে কিভাবে রেডি হব। এটা ভালো। আর তোমার তো অন্ধকারে দেখা যাচ্ছে, তোমার লাইট কই? ফেসের উপর লাইট নাই, অন্ধকার দেখতেছি। লাইট তো আছে, এই যে মোবাইল থেকে, তো এই জন্য ল্যাপটপ মেয়ে দখল করছে, বুঝছো? ল্যাপটপ মেয়ে দখল করছে মোবাইল থেকে। থ্যাংক ইউ, হ্যাঁ, ভালো হয়েছে এটা। হ্যাঁ, ইন্দ্রদা সঠিক বলেছে আসলে। আমি দেখলাম আর কি, একটু এটাতে খুব কাজে লাগবে। হ্যাঁ, অনেক কাজে লাগবে, অনেক ভালো হয়েছে। এবং আমি গিয়ার আপ বস, হ্যাঁ। তাই? আচ্ছা, গুড গুড। আমাদের 23 এবং 25 তারিখ আমার দুইটা স্টুডেন্ট পরীক্ষা দিবে। আচ্ছা, 23 তারিখ এবং 25 তারিখ। আরো অনেক আশা করছিলাম পরীক্ষা দেওয়ার, কিন্তু লোকজন ফাঁকি দিল, পরীক্ষা দিল না। কোশ্চেন এখন কিরকম আসতেছে? আগের মতো প্যাটার্ন নাকি চেঞ্জ হয়েছে কিছু? আমি গিয়ার না, চেঞ্জ নাই, মানে অ্যাজাইল বেশি, অনেক বেশি অ্যাজাইল। এই ফেব্রুয়ারিতে না, অ্যাজাইল হলে ভালো হবে আমাদের। আচ্ছা, আবু সাইদ আর রেজাউল ভাই ভিডিও আছে নাকি? জানি না কেমন। হ্যাঁ, কিন্তু সাউন্ডটা ইয়ে হয়ে আসতেছে, ডিস্টর্টেড হয়ে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। ভালো আছেন না সাইদ? জি ভাইয়া, সাইদ, আচ্ছা আচ্ছা। সাইদ জন কোথায় ছিলেন? চিটং এ ভাইয়া। চিটাগাং এ, আচ্ছা আচ্ছা, অলরাইট, ঠিক আছে। কে শুরু করি তাহলে? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কারুল বাসায় ভাই কি রাস্তায় নাকি? জি ভাইয়া, আজকে একটু রাস্তায় আছি, সো হয়তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবো না, বাট শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমার হচ্ছে অফিস থেকে ঝামেলা লাগতেছে অনেকেরই। আমি আজকে লেট হয়ে গেছে আস্তে আস্তে। আমিও গিয়েছিলাম অনেক দূর, কিন্তু ভাগ্য ভালো যে চলে আসতে পারছি, রাস্তায় এরকম ট্রাফিক ছিল না। সো দেখেন, আমি আর আসলে অ্যাজাইলের সময় নেব না, অ্যাজাইলে অলরেডি আমার টার্গেটের চেয়ে বেশি সময় নিয়ে ফেলছি। তো এখন আসলে নিজেদের একটু পড়তে হবে। আর অ্যাজাইলের অনেক রিসোর্স, ফ্রি ওপেন রিসোর্স আছে ইন্টারনেট, ইউটিউবেও অনেক ভিডিও আছে। বেশি কনফিউশনের দরকার নাই, মানে যতটুক পড়াচ্ছে ওটাই যথেষ্ট আর কি। আর
দেখেন এখানে আমার মনে হয় আপনাদের একটু আর একটা জিনিস আপনি যে প্রশ্ন দিয়েছিলাম আমি 25টার মতো বোধহয় প্রশ্ন ছিল এজাইল এর কি অবস্থা এটা সবাই করেছেন? এটা ভাই সলভ করছি, কিন্তু আমার তো ফ্রাস্ট্রেটিং মাত্র 12টা হয়েছে আর বাকিগুলি সব কনফিউশন। কনফিউশন। ওনার থেকে একটা আমার বেশি হয়েছে, 13টা। 12টাতেই সমস্যা। আমার হইছে 11টা। 11টা Basics টা বুঝতে পারছি, কিন্তু কোথাও যেন একটু সমস্যা হয়ে যাচ্ছে। সবই আমার কাছে মনে হয় সি কিছু আনসার। কিছু কনফিউশন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা সমস্যা নাই, শুরুর দিকে কনফিউশন থাকবেই, প্র্যাকটিস করে তারপরে ঠিক করতে হবে আর কি। তো প্রশ্নের অ্যানসার গুলো দেখছেন না? অ্যানসার গুলো আচ্ছা, সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপ্লেনেশন গুলো দেখা, হ্যাঁ, জি জি। রেশনাল যেটা, এবং বুঝতে হবে যে কেন ভুল হলো বা কেন ঠিক হলো। অনেক সময় কিন্তু আমরা কনফিউশনের থেকেও অ্যানসার দিয়ে ঠিক হয়ে যায়, তাই না? রাইট রাইট। সেটাও চেক করবেন যে আসলে ওটা একটু মানে পাশে লিখে রাখবেন, যেখানে আমি একটু কনফিউশন আছি, অ্যানসার দেখার পরে যাতে আপনি আবার চেক করেন আর কি। এক্সপ্লেনেশন গুলো পড়লে কিন্তু অনেক জিনিস ক্লিয়ার হবে, এবং ওই একটা এক্সপ্লেনেশন থেকে আসলে আরো অনেক প্রশ্নের অ্যানসার আপনি ক্লিয়ার হবে আর কি। এক্সপ্লেনেশন গুলো দেওয়াতে খুব খুব সুবিধা হয়েছে আর কি। ভালো হইছে। ওটা পড়ে বুঝলাম যে আসলে ক্লিয়ার হয়েছে তখন বিষয়টা। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা একটু চেষ্টা করতে হবে গ্রুপ বানানোর। এই যে আমাদের ক্লাসটা হচ্ছে না, এটা একটা প্ল্যাটফর্ম আসলে। জি জি। প্ল্যাটফর্মে চেষ্টা করতে হবে যে আমরা 3-4 জন মিলে যাতে একটা গ্রুপ তৈরি করতে পারি। আমি নিজে তৈরি করে দেই কিংবা অনেক সময় বলি শুরুতে করে দেই, তারপর দেখা যায় হয় না, নিজেরা এটা না হলে হয় না যে আমরা 3 জন মিলে একটা গ্রুপ। কারণ এই গ্রুপ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট পিএমপি এক্সামের জন্য। যারা গ্রুপে পড়তে পারছে ক্লাস থেকে শুরু করে তারপরে ক্লাস শেষের পরেও, তারা আসলে পরীক্ষা দিচ্ছে এবং সাকসেসফুলি পাসও করছে। আর যারা আলাদা হয়ে যায়, মানে অনেক ইয়ার্স চলে আসে তো প্রফেশনাল লাইফে, প্রায়োরিটি চেঞ্জ হতে থাকে, ফলে দেখা যায় পরীক্ষা দেওয়া হয় না। কিন্তু সবাই একসাথে থাকলে তখন একজন আরেকজনকে টেনে নিয়ে আসে আর কি, ফলে একটা ইয়াতে ফ্লোতে ইয়া হয়ে যায়, প্রিপারেশনটা হয়ে যায়। রেজা ভাই ঠিক আছে? যেটা বলছিলেন যে আমাদেরকে ওই যে সবাইকে একটু ফেস টু ফেস একদিন মিট করতে পারলে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হতো, আমরা গ্রুপটা করে ফেলতে পারতাম আর কি, তাহলে মনে হয় একটু সুবিধা হতো আর কি। হ্যাঁ, এখানে তো বেশিরভাগই কি ইয়াতে শঙ্কর দা তারপরে সুকান্ত, আপনার কি ঢাকার বাইরে নাকি না ঢাকায়? আমরা চিটাঙে। আমরা চিটাং এ, 3 জন চিটাং। আচ্ছা আমি চিটাঙে না এই মুহূর্তে। হ্যাঁ, আমি একটা ক্লাস করি কক্সবাজারে, শুক্রবার একটা করি চিটাঙে। আচ্ছা, সপ্তাহে 2টা ক্লাস ক্লাস। করেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা একটু নিজেরা চিন্তা করেন যে কার সাথে গ্রুপিং করা যায়। এখানে ইন্টারেকশন হতে হতে তারপর আমরা মানে ফিজিক্যালও দেখা হবে একদিন। So, দেখা তো হবেই। হ্যাঁ, 3-4 দিন 3-4 জন করে গ্রুপ প্ল্যান করি আমরা একটু। সো এজাইলের 4 এবং 5 নম্বর চ্যাপ্টার কেউ পড়তে পেরেছি? 5 নম্বর চ্যাপ্টারটা অনেক ভাইয়া বড়। 5 নম্বর চ্যাপ্টার নিয়ে আমার একটা কোশ্চেন আছে ভাইয়া, যদিও নয়েজ এখানে খুব বেশি, আমি জানি না কতটুকু আপনারা শুনতে না পাচ্ছেন। নয়েজ আসতেছে না, বলেন। নয়েজ আসতেছে আচ্ছা, ওই 5.2.7 যেটা আছে ভাইয়া, হ্যাঁ, এজাইলে ওই এজাইল প্র্যাকটিস গাইডের 5.2.7 যে ইয়াটা ডেলিভারিং, সরি এটা টপিক নাম দেখুন ডেলিভারিং ভ্যালু, সম্ভবত টপিকটার নাম। ওখানে এক্সপি থেকে কিছু ওনারা কিছু আইটেম ওনারা তুলে ধরেছেন। আমি ভাইয়া সরি, আমি ওখানে কিছুই বুঝি নাই। আমার মনে হয় আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতাম তাহলে বোধহয় কিছুটা বুঝতাম, বাট আমার কাছে এটা টোটালি ডিফিকাল্ট লেগেছে। 5.27 5.2.7 যদি আপনার কাছে থাকে বা কাইন্ডলি, তো ডেফিনেটলি আছে, একটু ওপেন করে দেখলে মনে একটু ভালো হতো। হ্যাঁ দাঁড়ান, আমি একটু বইটা বের করি। শিওর ভাইয়া, থ্যাংক ইউ। এটা এখানে থাক, সরি। ওখানে আসলে কিছু জিনিস আছে যেটা আসলে একটু কঠিন হয়ে গেছে, কারণ এটা পুরো আইটি জিনিস হয়ে গেছে আর কি। জি জি ভাইয়া, এইটাই আমি অনেকক্ষণ চুলছি সিঙ্গেল বাট কিছু বুঝতে পারি নাই, সরি। হ্যাঁ না, এটা এটা বোঝার হলো কথা যে না। এক্সিকিউশন প্র্যাকটিস দ্যাট হেল্প টিমস ডেলিভার ভ্যালু। এখানে দাঁড়ান, যে আমি বের ভাই করি। ওই যে এটিডিডি, টিটিডি এগুলো আছে, বিডিডি এগুলো তো আমাদের কাছে সবই নতুন। হ্যাঁ হ্যাঁ, এগুলা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, কিন্তু একটু জানা দরকার, জানতে হবে আর কি, কারণ এগুলা খুবই টেকনিক্যাল হয়ে গেছে, একদম আইটির সেটাই আইটিরও খুব অ্যাডভান্স হয়ে গেছে। ওটা আইটির সবাই জানে এরকমও না, কিন্তু প্র্যাকটিস করে এরকমও না। সেটাই সেটাই। বাংলাদেশে প্র্যাকটিস করে এরকম কম আছে। আচ্ছা, যেমন 5 চ্যাপ্টার তো আমার মনে হয় এই যে এটা না,
এই যে এখানে অনেকগুলো প্র্যাকটিস বলা আছে। ঠিক আছে, জি স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি না? আমি জি share না, করি। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। এই যে এটা না, জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার জি, জি, স্লাইডেও বোধহয় আছে, কিন্তু আমি ইয়া করি নাই। আমি এটাতে দাঁড়ান আসি, আমি মনে হয় একটু আগে স্লাইডটা একটু শেষ করে তারপর ওখানে যাচ্ছি আমি। এখানে ওই জিনিসগুলো আচ্ছা মেনশন ভাই, আছে। ভাই আরেকটা কোশ্চেন ছিল, ওটা তো বুঝি নাই। আরেকটা হচ্ছে বার্ন ডাউন, তারপর হচ্ছে বার্ন আপ চার্ট যেটা আছে, তো একটু যদি সময় পান ভাই, অল্প একটু হালকা করে একটু ব্রিফ করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ জি, আজকের এক্সাম কোশ্চেনের মধ্যে দেখলাম কিছু ছিল, তো একটু যদি বেসিকটা যদি ক্লিয়ার হয় তাহলে মনে হয় একটু আমাদের জন্য হেল্পফুল হবে জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, আমি ওইটা কভার করব। যদি ওটা আমি পরে কভার করি, আমি জি আজকে জি কভার করতে পারি, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা দেখেন, আমরা কিন্তু গত ক্লাসে একটু মতো পড়েছিলাম, তাই না? জি আচ্ছা, আমরা এক্সট্রিম প্রোগ্রামিং, এটা দেখবেন যে অ্যাজেল প্র্যাকটিস গাইডে কয়েক জায়গায় আছে। তারপর এক্সট্রিম প্রোগ্রামিং নিয়ে আমি এর আগে কথা বলেছি, এক্সপি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেস্ট প্র্যাকটিস আর কি, যেটার ক্রিয়েটর হচ্ছেন কেন ব্যাক। ওই 17 জনের মধ্যে কেন ব্যাকও ছিলেন, হ্যাঁ, 17 যে থট লিডার্স। সো এক্সট্রিম প্রোগ্রামটা আসলে উনি তৈরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য। এবং যেমন স্ক্রামে আমরা দেখেছি ভ্যালু ছিল, রোল ছিল এবং বিভিন্ন প্রিন্সিপাল ছিল, তাই না? আর্টিফ্যাক্টস, তারপরে ইভেন্ট ছিল। প্র্যাকটিস হচ্ছে। সিমিলারলি এক্সপি তে আসলে কোর ভ্যালুজ আছে কিছু, 5টা কোর ভ্যালুজ। দেখবেন এর কয়েকটা স্ক্রামের সাথে মিল আছে, যেমন কারেজ, রেসপেক্ট, এটা স্ক্রামেও আছে, তাই না? হুম, হুম। তারপরে সিম্পলিসিটি মনে আছে, প্রিন্সিপাল একটা সিম্পলিসিটি, তাই না? এজেলে একটা জি প্রিন্সিপাল হচ্ছে সিম্পলিসিটি, সেটা কিন্তু যে এক্সপি থেকে ইম্প্যাক্টেড হচ্ছে আর কি, এক্সপি থেকে প্রভাবিত হচ্ছে আর কি। আর এখানে রোল যেগুলো দেখতে পাচ্ছি আমরা, ইম্পর্টেন্ট না, এগুলো কখনো পরীক্ষা আসবে না আর কি আমাদের পরীক্ষায়। এখানেও দেখেন ডিফারেন্ট টাইপ অফ রোল, যেহেতু সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এই জন্য প্রোগ্রামার এবং টেস্টার, এটা তো আমরা বুঝি না। প্রোগ্রামার যারা কোডিং লেখে আর টেস্টার যারা কোড টেস্ট করে কোনো এরর আছে কিনা। হুম হুম। আর ওখানে প্রজেক্ট ম্যানেজার নাই, কোচ আছে। আর কাস্টমার তো বুঝতেই পারছি, যে যেটাকে আমরা স্কামে বলতাম প্রোডাক্ট ওনার বা কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, এখানে ডাইরেক্ট সরাসরি কাস্টমার। আচ্ছা, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কোর ভ্যালুজ ইম্পর্টেন্ট না, রোলে ইম্পর্টেন্ট না। এটা কিন্তু অ্যানেক্স A3 তেও আছে, হ্যাঁ, অ্যানেক্স A3 জি জি। দেখবেন যে 1 পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠা করে আছে। এখানে এই প্রিন্সিপাল গুলো একটু আমাদের দেখা দরকার। তার মধ্যে সবগুলোই মানে যেটা মিন করে, আমরা পড়লে যেটা বুঝতে পারি, এটার সাথে কিন্তু অ্যাজাইলের মিল আছে একটু। হোল টিম, মনে আছে যে আমরা বলছিলাম যে সিস্টেম থিঙ্কিং, এরকম একটা ব্যাপার শিখেছিলাম না? সিস্টেম থিঙ্কিং মানে জাস্ট কম্পোনেন্ট না, পুরো সিস্টেমকে নিয়ে চিন্তা করতে হবে। তো হোল টিম আইডিয়াটা সেরকম আর কি, যে হোল টিম মিলে কাজ না করলে আসলে কোনো ভালো রেজাল্ট হবে না। সো আমি এখানে আসলে মেইনলি ফোকাস করবো এই যে এখানে কয়েকটা জিনিস আছে, দেখেন এই যে কয়েকটা জিনিস। তার আগে একটু বলি প্ল্যানিং গেমস। প্ল্যানিং গেমস মানে ওই যে আমরা বলেছিলাম যে ইউজার স্টোরি কিভাবে এস্টিমেট করা হয়, সাইজ স্টোরি পয়েন্ট দিয়ে, তাই না? স্টোরি পয়েন্ট দিয়ে। স্টোরি পয়েন্ট দিয়ে, জাস্ট শব্দটা মনে রাখেন, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব, টপিক আছে। এবং আমরা দেখবো যে কিভাবে স্টোরি পয়েন্ট দিয়ে করা হয়। গত ক্লাসে দেখেছিলাম যে পুতুলের একটা দেখাচ্ছিলাম, যে কি করেছিলাম, প্রাইস মিটার। অ্যাবসলিউট এস্টিমেট, একটা হচ্ছে রিলেটিভ। হ্যাঁ রিলেটিভ এস্টিমেশন। সো যখন আসলে পুরো টিম মিলে ফাইন্ড আউট করার চেষ্টা করে যে প্রোডাক্ট ব্যাকলগে এক একটা আইটেমের সাইজ কত, তখন ওরা একটা গেম খেলে, গেমটার নাম হচ্ছে প্ল্যানিং পোকার। ঠিক আছে, আমি আপনাদের লিংক দেবো, আপনারা নিজেরা মোবাইলে ডাউনলোড করতে পারবেন। আমরা একদিন প্ল্যানিং পোকার খেলবো। সো এই গেমটার আইডিয়াটাও কিন্তু আসলে আসছে হচ্ছে এক্সপি থেকে। এস্টিমেট করাটা হয় প্ল্যানিং পোকার গেম খেলে, তখনই আমরা স্টোরি পয়েন্টটা বের করি। আমরা পড়বো এক সময়, জাস্ট মনে রাখি। আচ্ছা, স্মল রিলিজ, এটা তো একই কথা, যে আমরা বলি না ইনক্রিমেন্টাল ডেলিভারি। অ্যাজেল মানে কি ইনক্রিমেন্টাল, তার মানে কি স্মল রিলিজ। ফ্রিকোয়েন্ট ডেলিভারি। হ্যাঁ, কাস্টমার টেস্ট, এটা মানে কাস্টমারকে ইনভলভ করা আর কি। কালেক্টিভ, তার মানে হচ্ছে আমরা যে কোডটা লিখতেছি সবার যাতে কালেক্টিভ ওনারশিপ থাকে। ইন্ডিভিজুয়ালি যে যার মতো কোড লিখলাম, সফটওয়্যারের কথা তো এই জন্য বলতেছি আর কি, কিন্তু একটার সাথে একটা ম্যাচ করলো না,
বা আমি ওনারশিপ নিলাম না, যে আমি করছি যা আছে হচ্ছে, তাহলে কিন্তু জিনিসটা অ্যাজ এ হোল সিস্টেম কাজ করবে না। তারপরে কোডিং স্ট্যান্ডার্ড ইউজ করতে বলছে, মানে যে যার মতো কোডিং করলে হবে না, আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু কোডিং স্ট্যান্ডার্ড বিভিন্ন কোম্পানি তাদের নিজের জন্য তৈরি করে, বা থার্ড পার্টিটা নিয়ে তারা নিজেরা প্র্যাকটিস করতে পারে। সাস্টেনেবল পেস, এটা মনে আছে অ্যাজাইলে ছিল, ক্যাডেন্স বলি আমরা, ক্যাডেন্স, সাস্টেনেবল পেস, মানে একটা নির্দিষ্ট সময় পর পর যাতে আমরা ডেলিভারি করি সাস্টেনেবল পেসে, তাহলে আসলে সবচেয়ে ভালো হয়, তাই না? আচ্ছা, এই শব্দটা তো আমরা অনেক ইউজ করি, মেটাফোর। আমাদের যত কবি সাহিত্যিক আছে তারা বেশিরভাগ কি ইউজ করে, মেটাফোর ইউজ করে না, রূপক। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, এলে কি দেখছেন তো, এই কবিতাটার সবকিছু কি ইয়া না, মেটাফোর না? হ্যাঁ, বাবরি দুলানো মহান বিভিন্ন রূপক। সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতাকে বিভিন্ন রূপকের সাথে সো মেটাফোর মানে এখানে আসলে এটা নিয়ে আমরা পরে পড়বো, এটা নিয়ে বেশ আলোচনা আছে। মেটাফোর মানে হচ্ছে রূপক অর্থে ইউজ করা, মানে ব্যবহার করা। এটা কারণটা কি, আমরা যেহেতু সফটওয়্যার নিয়ে কথা বলতেছি, সফটওয়্যার কিন্তু সফটওয়্যার লোকজন ভালো বুঝতে পারে। যেমন এখানে অনেক কথাই যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে তারা পড়েই বুঝতে পারতেছে, কোনো ব্যাখ্যা দরকার নেই। কিন্তু আমরা যারা সফটওয়্যারের সাথে ইনভলভ না, তারা কিন্তু কঠিন লাগতেছে সবকিছু। মেটাফোর মানে হচ্ছে যখন আপনি কোনো একটা সেশন করবেন কাস্টমারের সাথে, কাস্টমার এখানে আছে, তারপরে বিজনেস পিপল আছে, আবার প্রোগ্রামাররা আছে, ডেভেলপাররা আছে, সফটওয়্যার লোকজন আছে, এরকম একটা মিটিং এ যদি আমরা সফটওয়্যার লোকজন শুধু সফটওয়্যারের ভাষা ইউজ করে আর বিজনেসের লোকজন বিজনেসের ভাষা ইউজ করে, তাহলে কিন্তু ইন্টারপ্রিটেশনটা ভালো হবে। এই জন্য আসলে এসপি বলতেছে যখন আমরা কাস্টমারের সাথে রিকোয়ারমেন্ট কালেক্ট করবো বা মিটিং টিটিং করবো, তখন যাতে আমরা এমন উপমা ইউজ করি, মেটাফোর ইউজ করি, যাতে সবার জন্য বোঝাটা সহজ হয়। ঠিক আছে, বুঝতে পারছি? সবার যাতে বুঝতে সহজ হয়। যেমন ফর এক্সাম্পল, একটা সহজ এক্সাম্পল, যে আমরা অনেক সময় বলি ইয়া না, যে আমরা এখন তো অফিসে ঢুকতে গেলে থাম্ব ইয়া দিতে হয়, ফেস রিকগনিশন করে না অনেক অফিসে। সো তার মানে এটা যদি আমরা কোনো একজনকে বুঝাতে চাই যে আসলে এটা নিয়ে জানে না, তা আমরা কি বলতে পারি, যে আমরা এখন যেমন ফিজিক্যালি আমার কার্ড দেখে গার্ড আমাকে দরজা গেট ওপেন করে দিচ্ছে, সিমিলারলি এটা মানে টেকনোলজি গার্ডের মধ্যেই কাজ করবে। আমার ছবি দেখলে সে আমাকে চিনে, গেটটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে মেটাফোর। আপনি যখন এই ধরনের মিটিং টিটিং করবেন, তখন আসলে আমরা এমন অর্থ ইউজ করবো যাতে সবার কারো জানে যাতে ইয়া না হয়ে যায়, মানে হিব্রু ভাষা যাতে না হয়ে যায়। ঠিক আছে, সবাই যাতে এক বুঝতে পারি। আচ্ছা, এরপরে এই যে এখান থেকে আসলে দেখবেন যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট জিনিসটা আছে, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এই আইডিয়াটা আমরা একটু অন্যভাবে বুঝি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু তৈরি করি, তৈরি করার পরে ধরেন এটা আমরা ডেভেলপ করলাম, করার পরে এটা আসলে ঠিক হচ্ছে কি ঠিক হয় নাই, সেটার জন্য আমরা কি করি, টেস্ট করি, দেখি না? টেস্ট করি বা ইন্সপেকশন করি বা অডিট করি কিংবা ওয়ার্ক থ্রু করি। সো টেস্ট করি, ডেভেলপমেন্টের পরে টেস্ট করি। এইটা কিন্তু সফটওয়্যার ফার্মেও তাই করা হতো এক্সপি আসার আগ পর্যন্ত। এক্সপি আসার আগ পর্যন্ত মানুষ এটাই করতো, যে ডেভেলপমেন্ট করব, ডেভেলপমেন্ট টিম করা হচ্ছে যারা প্রোগ্রামার, তারা যেখানে দেখলেন না প্রোগ্রামার আছে, তারা হচ্ছে ডেভেলপমেন্ট করে, আর টেস্টাররা টেস্টিং করে। কখন করে? ডেভেলপমেন্ট শেষ হওয়ার পরে টেস্টিং করে। কিন্তু টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট হচ্ছে এটা উল্টা, যে আপনি আগে টেস্ট লিখবেন, আর সফটওয়্যারের কথা বলতেছে আগে টেস্ট কেস লিখবেন, তারপরে আপনি ডেভেলপমেন্ট কোড লিখবেন। ঠিক আছে, এটাকে বলা হয় টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। আগে টেস্ট কোড লিখবেন, তারপরে আসলে কোডিং লিখবেন, মেইন কোডিং লিখবেন পরে। এটা সুবিধা কি, এটা কিন্তু অনেক এখন প্রায় সব সফটওয়্যার ফরম্যাটে ইউজ করে। তাহলে কি হয়, মানে তখন কিন্তু একটা বাউন্ডারি সেট হয়ে যায়। আমরা যদি টেস্টটা আগে লিখি যে এর বাইরে যাওয়া যাবে না, এটা এরকম হবে, এখানে যদি আমি কোনো কিছু এন্ট্রি দেই তাহলে সেটা নাম্বার এন্ট্রি দিতে হবে। যেমন আপনারা দেখবেন এখন কোনো জায়গায় যদি আমরা ফোন নাম্বারে কোনো ফিল্ড থাকে, তাহলে ওটা কি ফোন নাম্বার ছাড়া অন্য কোনো কিছু নেয়, ক্যারেক্টার নেয়, কোনো ওয়ার্ড লেটার নিবে? মানে ওখানে কিন্তু ওই ইন্টিজারই নিবে, নাম্বারই নিবে। তো টেস্ট আগেই লেখা হয় যে আমি
এখানে যে ভিতরে কোডটা লিখবো সেটা কোনোভাবেই যাতে ইয়া না নেয়, শুধু ইন্টিজার নেয়, নাম্বার নেয়, অন্য কিছু যাতে না নেয়। তো আগে টেস্ট লেখা হয়, তারপরে ভিতরে কোড লেখা হয় ওই টেস্টটাকে স্যাটিসফাই করার জন্য, যে এই কোডটা এমন ভাবে লিখবো যাতে নাম্বার ছাড়া অন্য কিছু সে অ্যাকসেপ্ট না করে। সেটাকে বলে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। আমরা ভিতরে যাওয়ার দরকার নেই, আমরা শুধু মনে রাখি আগে টেস্ট লেখা হয়, তারপরে কোডিং লেখা হয়। তার মানে এটাকে যদি আমরা সফটওয়্যারের বাইরে চিন্তা করি তাহলে কিভাবে চিন্তা করা যায়? ডাক্তাররা কি করে, আগে টেস্ট করে নাকি আগে ওষুধ দিয়ে দেয়? আগে টেস্ট করে তারপর ওষুধ দেয়। দেখেন তারা কিন্তু টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টই করতেছে, ডেভেলপমেন্টটা ধরেন চিকিৎসা দিচ্ছে, আগে টেস্ট তারপরে আসলে আমরা ডেভেলপ করব, তাকে একটা মানে মেডিসিন দেব বা ফলো আপ করব। ঠিক আছে, এর সাথে দেখবেন ওই যে সবাই যেটা প্রশ্নটা করতেছিল 5.2.7, ওখানে আরো কয়েকটা শব্দ আছে, ATDD, আর একটা শব্দ আছে BDD। হ্যাঁ, সেইটা আমরা এই মুহূর্তে একটু বুঝে নেই খুবই সিম্পল ভাবে, খুবই সহজ ভাবে, কারণ এগুলো খুবই টেকনিক্যাল, আমি টেকনিক্যালে যাওয়ার কোনো দরকার নেই। ATD মানে কি? অ্যাকসেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। আগেরটা ছিল টেস্ট ড্রিভেন, আর এটা কি অ্যাকসেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এটাকে অনেকে আবার BDDও বলে, একই নামই বলে। BDD মানে হচ্ছে বিহেভিয়ারাল ড্রিভেন ডেভেলপমেন্ট। সো এই দুটোর মধ্যে যদি আমরা সূক্ষ্ম পার্থক্য করতে চাই, অ্যাকসেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স কে করে? কাস্টমার। টেস্টাররা কোয়ালিটি দ্বারা ওরা হয়। হ্যাঁ, কোয়ালিটি না, কোয়ালিটির ভিতরে টেস্টিং করে, কিন্তু আসলে কে করে অ্যাকসেপ্টেন্সটা? কাস্টমার, ইউজার। কাস্টমার। হ্যাঁ, সেটাকে আমরা সফটওয়্যার ইউনিভার্সিটি বলি ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। ইয়েস। হ্যাঁ, সো তার মানে অ্যাকসেপ্টেন্সটা করে কাস্টমার। এই যে আমরা প্রথমে যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট বললাম, এটা কি বলেছি আমি, যে আগে টেস্ট লেখা হয় তারপরে কোডিং লেখা হয়। তাহলে এই কাজটা কে করে আসলে? পুরো কাজটা প্রোগ্রামাররাই করে। প্রোগ্রাম করে। জি। প্রোগ্রামাররা নিজেই করে, টেস্টার লাগে না এখানে। কারণ কোড তো আর টেস্টার তো কোড লিখতে পারে না, তারা আসলে কোডের আউটপুট কি সেটা পরীক্ষা নিরীক্ষা করে। সো তারাই কিন্তু করতেছে এটা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টটা। আর অ্যাকসেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট মানে কি? এখন আমরা কাস্টমার বা বিজনেস পিপলকে ইনভলভ করতেছি, করে তাদেরকে জানতে যাচ্ছি। সে কিন্তু টেকনিক্যাল কিছু বলতে পারবে না, সে কি বলবে? যে আমি এখানে একটা ফিল্ড চাই যেটাতে ফোন নাম্বার নেব, ফোন নাম্বার না ছাড়া যাতে অন্য কিছু না নেয়। একজন ইউজার এটা বলতে পারবে না? জি। তার সিম্পল ল্যাঙ্গুয়েজ এরকম বলবে আর কি। এটাকেই কিন্তু এর উপর বেস করে কিন্তু টিটিডি লেখা হবে। কাস্টমার নিজে বলবে যে আমি এখানে ফাইল আপলোড করতে হবে, আমি পাওয়ার পয়েন্ট আপলোড করতে চাই, পিডিএফ আপলোড করতে চাই, ইমেজ আপলোড করতে চাই, এই 3 ধরনের ফাইল আপলোড করতে চাই। অ্যাজ এ ইউজার আমি এটা বললাম। এখন প্রোগ্রামাররা কিন্তু ভিতরে কোড লিখবে যে এই 3টা টাইপের, এটা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করা যায় যে কোন টাইপের ফাইল আপলোড করা যাবে কি যাবে না। তারা এই 3টা ছাড়া বাকি সবগুলোকে রেস্ট্রিক্ট করে দেবে। হ্যাঁ, রেস্ট্রিক্ট করার কারণ আছে, কিন্তু কেউ যদি এক্সি ফাইল কোথাও আপ করে দেয় তাহলে কিন্তু দেখা যাবে ওটা কিন্তু আপনার সিস্টেম করে দিবে, ক্র্যাশ করে দিবে। ক্রিয়েট করবে। সো তারা কিন্তু রেস্ট্রিক্ট গুলো করবে, তারা পরে করবে। কিন্তু ইউজার কি বললো? ইউজার কিন্তু তার ভাষায় বলতেছে যে আমি কিন্তু ওয়ার্ড, হ্যাঁ, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেজ, এই 4টা ফাইল চাই যাতে আমি আপলোড করতে পারি। কিংবা বললো যে আমি 200 মেগা যাতে আপলোড হয়, লার্জ ফাইল যাতে আপলোড হয়। সো এটা আসলে অ্যাকসেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, যেটা আসলে বিজনেস পিপল থেকে আসতেছে। হ্যাঁ, আর বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট এটা আরো একটু উপরে, আরো উপরে মানে কি? একটা সিস্টেম কিরকম বিহেভ করবে সেটা আমরা টেস্ট করতে চাই। তার মানে কি? এটা কিন্তু এটার চেয়ে আরো একটু উপরে চলে যাচ্ছে, আরো বলবো আর একটু লুজ আর কি, বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট। তার মানে আমার সিস্টেমটা কিরকম বিহেভ করবে সেটা আমি চাই। আপনি যদি আরেকটু উপর থেকে অ্যাজ এ কাস্টমার বলেন, আমি যদি এখন একটা বাড়ি বানাই, আমি বলতে পারি না ইঞ্জিনিয়ারকে যে আমি বাড়িটা এমন ভাবে বানাতে হবে যাতে দিনের বেলাও, ঢাকা শহরে এখানে কার কার বাসায় আছে যে দিনের বেলাও কোনো রুমে লাইট জ্বালাতে হয়? আমার আছে। হ্যাঁ, আছেন? আমার বাসায় আছে, আমার বাসায় একটা রুম আছে যেখানে লাইট না জ্বালালে অন্ধকার থাকে, আছে না? ঢাকায় কিন্তু এটা একদম নরমাল বিষয়।
So, আমি যদি অ্যাজ এ কাস্টমার বলি যে আমি চাই যে দিনের বেলায় যাতে কোনো লাইট জ্বালাতে না হয়, এমন ভাবে ডিজাইন করো দিনের বেলায় যাতে আমার ঘরে কোনো লাইট জ্বালাতে না হয়, এটা কি হলো আসলে? এটা হচ্ছে বিহেভিয়ার চাচ্ছি আমি, বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট, আর উপর থেকে বলতেছি আমি। এখন এটার উপর বেস করে কি করবে যারা ডেভেলপার, যারা আর্কিটেক্ট, তাদের অনেক কাজ আছে না, অনেক কাজ করতে আছে এটাকে সলভ ঠিক করার জন্য। তো এইটাই আর কি, তার মানে এই দুইটা অনেক জায়গায় একই কথা বলা হয়, কিংবা আমি আরেকটু বললাম আরেকটু আপার লেভেলে বিডিডি, এবং বিডিডি লেখার একটা টেকনিক আছে, আমার সামনে স্লাইডে দেখাবো। সেই টেকনিকটা একদম নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি দেখাবো আপনাদের ফরম্যাট। সো গিভেন দেন এরকম একটা ফরম্যাট আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই ইংলিশে যদি লেখেন, এটি আসলে এখন এমন টেকনোলজি ইমপ্রুভ হয়ে গেছে, সেটা লিখলেই সে আসলে এরকম মানে কোডের ভিতরে টেস্ট কেস লিখে ফেলে। তো বুঝতে পেরেছি, তাহলে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট হচ্ছে যেখানে প্রোগ্রামাররাই সবকিছু লেখে, আসল পার্থক্য হচ্ছে আগে টেস্ট লিখবো তারপর ডেভেলপমেন্ট করব। আর এটিটি এবং বিডিটি দুইটাই আসলে বিজনেস এবং কাস্টমারের কাছ থেকে আসে জিনিসটা। এটা যদি আমি মিডল বলি তাহলে এটা একদম টপে, আরো লুজ কাপল, আরো হাই লেভেল বলে ভালো হবে। এটা আরো হাই লেভেল, এটা হচ্ছে মিড লেভেল, এটা একদম লো লেভেল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা টার্ম দেখেন, রিফ্যাক্টরিং। এটার সাথে পরিচিত আছে কেউ? রিফ্যাক্টরিং মোবাইলের টার্ম নাকি ভাই রিফ্যাক্টরি যেটা বলি? হ্যাঁ, মানে এটা মোবাইলের টার্ম না, এটাও আসলে টেকনোলজির টার্ম। এই টার্মটা এক্সপির টার্ম, এক্সপি যদি অন্য জায়গা থেকে ধার নিয়েছে। এটা রিফ্যাক্টরিং মানে হচ্ছে, এটা আমরা সবাই করে থাকি, শব্দটা হয়তো জানি না। যেমন ধরেন আপনাকে ম্যানেজমেন্ট বললো যে আমাকে একটা প্রেজেন্টেশন দাও, হ্যাঁ, বললো যে 2 ঘন্টার মধ্যে একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে আসো। তাহলে আপনি 2 ঘন্টার মধ্যে ধরেন একটা কমপ্লেক্স বিষয় কোন একটা অ্যানালিসিস করতে হবে বা কোন একটা চার্টটা তৈরি করতে হবে। এখন আমরা কি করি, 2 ঘন্টা যেহেতু সময় হাতে আছে, তাহলে আমরা কি করি, আমরা চেষ্টা করি যাতে ম্যানেজমেন্ট ইয়া না পায়, মানে মিনিমামটা করার চেষ্টা করি। এখানে অনেক ভুল থাকতে পারে, কিন্তু ম্যানেজমেন্টের কাছে গিয়ে যাতে ভুল না ধরা পড়ে, এবং উনি যা চাচ্ছে মেনলি ওইগুলো যাতে থাকে। হ্যাঁ, এরকম করে আমরা দিয়ে দিই। ধরেন আপনার এটা হচ্ছে আপনার ম্যানেজার, আর আপনি হচ্ছেন তার জুনিয়র আর কি কলিগ, জুনিয়র কলিগ, আর তার উপরে ধরেন সিটিও আছে। এখন ম্যানেজার আপনাকে বলছে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট যা দাও, আমরা আসলে কালকে সিটিও কে দেখাবো, 2 ঘন্টার মধ্যে রিপোর্ট তৈরি করো। তাহলে কি করবেন, আপনি তাড়াহুড়া করে রিপোর্টটা বানাবেন, যার মধ্যে কিন্তু অনেক ভুল থাকতে পারে, অনেক গ্যাপ থাকতে পারে। কিন্তু আপনি কি করছেন, ম্যানেজারকে দিচ্ছেন, ম্যানেজার দেখে বলে যে আচ্ছা ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, তুমি এটা আরো ঠিক আছে এটা। এখন আপনার হাতে আরো সময় আছে, কারণ কালকে সিটিও কে দেখাবেন। এখন আপনি যে ভিতরে যে কাজগুলো বাকি রাখছেন বা ঠিক মতো দেননি, সেটা এখন আপনি কাজ করতে পারবেন না, যাতে সিটিওর সামনে ওটা না যায়। এই ব্যাপারটাকে আমরা রিফ্যাক্টরিং বলি। মানে কোন একটা কারণে সফটওয়্যার এটা কিভাবে ইউজ করা হয়, কোন একটা কারণে আমরা কোড লিখি, কোডিং লেখার পরে আমরা সেটা দিয়ে কাজ করলাম। হ্যাঁ, বিহেভিয়ারটা সেম আছে, কিন্তু আমরা কি হয়, আপনি যদি 2 সপ্তাহ পরে সেই কোডটা নিজেই দেখেন, দেখবেন যে এই কোডের মধ্যে আসলে ইয়ে আছে, আরো বেটার করা যায়, আরো ভালো করা যায়। তখন আপনি কোডটাকে আরো ভালো করলেন, সেটাকে বলা হয় রিফ্যাক্টরিং। এই রিফ্যাক্টরিং বোঝার জন্য আরেকটা টার্ম আমাদের মনে রাখতে হবে, এটাকে বলা হয় টেকনিক্যাল ডেট। এই টার্মটাও দেখবেন আছে। সবার কাছে একটু কষ্ট লাগতে পারে, জাস্ট একটু শোনেন। টেকনিক্যাল ডেট তার মানে সফটওয়্যারের লোকজন কাজ করার সময় দেখা যায় খুব দ্রুত কাজ করার জন্য অনেক সময় কোডিংটা ভালো হয় না। হ্যাঁ, জাস্ট মানে কি বলবো ওটাকে, শব্দটা কি বলা যায়, শব্দটা মনে আসতেছে না। মানে খুব ভালো কোড লেখা হয়, হ্যাঁ, দায়সারা ভাবে বা যেটা রেজাল্ট চাওয়া হচ্ছে সেটা দিতে পারলেই হলো, ভিতরে কি হচ্ছে এটা কেউ ম্যানেজমেন্ট দেখতেছেন, এটা আপনি জানেন। সো যাতে আউটপুটটা ঠিক থাকে সেটা করার জন্য আপনি জাস্ট কোড লিখলেন, কিন্তু ভিতরে কিন্তু অনেক প্রবলেম আছে যেটা আপনি জানেন। আপনি হয়তো কমেন্ট লেখেন নাই, তারপরে কোডিং স্ট্যান্ডার্ড ফলো করেন নাই, যেহেতু তাড়াতাড়ি দিতে হবে আপনাকে। তার মানে কি টেকনিক্যাল ডেট তৈরি হচ্ছে।
ঋণ তৈরি হয়েছে আর কি, আপনি ভালো কাজ করেন নাই। তো এই জন্য পরে হয়তো আপনি 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে কি করলেন, সেই টেকনিক্যাল ডেটটা দূর করার জন্য আপনি রিফ্যাক্টরিং করলেন। রিফ্যাক্টরিং মানে বিহেভিয়ার সেম থাকবে, রেজাল্ট তো অলরেডি আপনি দেখে ফেলছেন, রেজাল্ট এটা, কিন্তু পিছনে ভিতরে আসলে ইন্টারনালি আপনি চেঞ্জ করে আরো বেটার করলেন, সেটাকে বলা হয় রিফ্যাক্টরিং। তাহলে বুঝতে পেরেছি, টেকনিক্যাল ডেট দূর করার জন্য আমরা রিফ্যাক্টরিং করি। তারপরে রিফ্যাক্টরিং মানে কি, আউটপুট বা বিহেভিয়ারটা ঠিক থাকবে, কিন্তু ইন্টারনালি আমরা আরো ইমপ্রুভ করব, বেটার করব, সেটাকে বলা হয় রিফ্যাক্টরিং। ঠিক আছে? তো আমরা কিন্তু কোডিং এ না, নরমাল কিন্তু যখন একটা ডকুমেন্ট রিভিউ লিখবেন, দেখবেন যে শুরুতে আপনি অনেক হয়তো ভুল টুল থাকবে, পরে আবার ওটা ঠিক আরেকবার রিভিউ করতে গেলে আরো বেটার হবে, থার্ড টাইম রিভিউ করতে গেলে আরো বেটার হবে। তার মানে আপনি টেকনিক্যাল ডেট করে দূর করতেছেন, হ্যাঁ, ড্রাফট থেকে ফাইনাল করতেছেন। ওকে, আর সিম্পল ডিজাইন, এতে আসলে আগে ছিল যে ডিজাইনটা ভালো করতে হবে, সিম্পল করতে হবে। আর পেয়ার প্রোগ্রামিং মনে আছে, দুইজন মিলে আমরা প্রবলেম সলভ করবো, পেয়ার প্রোগ্রামিং, দুইজন মিলে কোড লিখবো। তো এই আইডিয়াটা আমরা আগেও আলোচনা করেছি, সেটা আসলে এসপি থেকে নেওয়া হয়েছে, পেয়ার প্রোগ্রামিং। সেটা আমরা কিন্তু আমরা এমনি কাজে ইউজ করতে পারি, কোডিং করতে গেলে এটা ইউজ করতে হবে এরকম না, দুইজন মিলে আমরা কাজ করলে অনেক সময় বেটার রেজাল্ট হতে পারে। এই আইডিয়াগুলো শেখার কারণ কি, এগুলো যাতে আমরা নিজেরা ইউজ করতে পারি, মানে ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রির বাইরে যাতে ইউজ করতে পারি। ঠিক আছে? রিফ্যাক্টরিং কি আমরা আইটি ইন্ডাস্ট্রির বাইরে ইউজ করতে পারবো না? পারবো ভাই, এটা সব জায়গায় আমরা করি, অনেস্ট করি, আমরা সব জায়গায় করি, ডাক্তাররা করে, ওষুধ দেয়, দেখা যায় হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা, তাহলে আবার সে রিফ্যাক্টরিং করে যে আরো বেটার করা যায় কিনা, বা আরো কোনো ভালো ওষুধ আছে কিনা। সিমিলারলি সাস্টেনেবল পেস আমরা ইউজ করতে পারি, ইনক্রিমেন্টাল মেটাফর অলরেডি আমরা ইউজ করে থাকি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, তার মানে আমরা যে প্রতিটা ইটারেশনের পর ইনক্রিমেন্ট তৈরি করতেছি, তাহলে এই যে প্রথম যে ইনক্রিমেন্ট তৈরি করেছেন, পরে যে ইনক্রিমেন্ট তৈরি করলেন, যদি এটার সাথে এটা ইন্টিগ্রেট না করা যায়, তাহলে কি ফাইনাল আউটপুট তৈরি হবে ঠিক মতো? জি না, এটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, যাতে আমরা কন্টিনিউয়াসলি একটা আগেরটার সাথে পরেরটা ইন্টিগ্রেট করতে পারি, হ্যাঁ, সেইভাবে কাজ করতে হবে। এটা আইটিতেও যেভাবে করা হয়, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিছু প্র্যাকটিস আছে, যেমন বলা হয় 10 মিনিট পর পর কিংবা 30 মিনিট পর পর যে যা কোড লিখছো সেটা কোড বেসে বা সার্ভারে এটাকে আপ করে দাও, কন্টিনিউয়াস ইন্টিগ্রেট করো, তাহলে বুঝতে পারবো যে তোমার কোথাও ভুল আছে কিনা। এটা যদি একদিন পরে করে বা এক সপ্তাহ পরে করে, তাহলে কিন্তু গিয়ে এমন প্যাচ লাগবে, এত প্রবলেম হবে, যেটা সলভ করতে দেখা যাবে আরো 2-3 দিন লাগবে। জায়গায় প্র্যাকটিস করা হয় 10 মিনিট কিংবা 30 মিনিট পর পর ইন্টিগ্রেট করো। সেটা সফটওয়্যারের ক্ষেত্রে, নরমাল ইন্ডাস্ট্রিতে সম্ভব না। নরমাল ইন্ডাস্ট্রি মনে রাখতে হবে, আমি যে একটা ইটারেশন ইনক্রিমেন্ট বানিয়েছি, পরে ইটারেশন যাতে সেটা ইন্টিগ্রেট করা যায়, তারপর ইটারেশনটা আবার যাতে আগের দুইটার সাথে ইন্টিগ্রেট করা যায়, তারপরটা যাতে আবার আগের তিনটার সাথে ইন্টিগ্রেট করা যায়, তাই তো আসল, না হলে তো আউটপুট হবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, তারপর ওই 5.2.7 এ আরো কয়েকটা বিষয় আছে। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট, এটাও টেকনিক্যাল শব্দ, কিন্তু এটা আমরা, ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় করা। প্রোডাকশন সার্ভার মানে কি, আমাদের ক্ষেত্রে কি হবে, যদি আমরা জেনারিক ভাবে বুঝতে চাই, তাহলে হচ্ছে আমরা কাস্টমার এন্ডে এটা দিয়ে দেবো, সে যাতে ইউজ করা শুরু করতে পারে, এটাকে আমরা বলি কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। তার মানে মেইন সাইটে বা কাস্টমারকে আমরা ডিপ্লয় করে দিছি, সে এখন এটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে? সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আগে বলেছি, আর কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট, তার মানে এখন আমরা সার্ভারে ডিপ্লয় করব। ওকে, এরপর দেখেন টেস্ট, অনেক ধরনের টেস্ট আছে, এই সবগুলো টার্মই আসলে ওই সেকশনটাতে আছে। আমার কাছে মনে হয় সবগুলোই অনেকের কাছে খুবই নতুন। ইউনিট টেস্ট, আমি একটু মেটাফর দিয়ে বোঝানোর চেষ্টা করি। ইউনিট টেস্ট মানে হচ্ছে এই 3টা টেস্টিং এ কিন্তু 5টা টেস্টিং কিন্তু ইয়াতে ইউজ হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। ইউনিট টেস্ট মানে কি বলেন তো? ইউনিট মানে কি? একক, একদম একক, তার মানে একদম ছোট যেটা কম্পোনেন্ট সেটারও আপনি টেস্টিং করবেন। ঠিক আছে, এটাকে আমরা ইউনিট টেস্ট বলি। একটু মনে রাখে, মানে যত যাই বানাচ্ছেন প্রতিটার আপনি টেস্ট করবেন।
এটা কিরকম যে আমি দেখেন আমার পিছনে দুইটা ছবি আছে না, স্ক্রিন এই ছবি কিন্তু আছে আঁকা, এই ছবি দুটো আমার মেয়ে আঁকছে। হ্যাঁ, এখন এই যে আমি ছবি টাঙাচ্ছি যে প্রেক দিয়ে, হ্যাঁ অনেক সময় দেখেন বড় ছবিতে আমরা দুইটা প্রেক লাগে, তাহলে প্রেকটা লাগানোর পরে দুইটা প্রেক লাগানোর পর যখন ছবিটা লাগালেন দেখা গেল ছবিটা বাঁকা হয়ে গেছে, হয় না এরকম? হতে পারে। তাহলে কি করা উচিত ছিল? আসলে আপনার প্রথমে ইউনিট টেস্ট করা উচিত ছিল, যে আপনি প্রথমে দাগ দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে দুইটা আসলে পয়েন্ট দেন যে এটা এখানে একটা স্ক্রু লাগবে ওখানে একটা স্ক্রু লাগবে, ঠিক আছে? পরে তারপরে এখন লাগায় দেখেন আবার মেপে দেখেন যে ঠিক মতো লাগছে কিনা একটা, তার মানে একটা ইউনিট টেস্ট করলেন। তারপর আবার সেকেন্ডটাকে লাগায় দেখেন যে এখন স্কেল অনুযায়ী ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ওটারও ইউনিট টেস্ট করলেন। এরপর ছবিটা টাঙালেন, তাহলে দেখবেন যে আসলে 99% হয়তো কারেক্ট লাগাইছেন। আর যদি এমনি চোখের মাপে করেন তাহলে দেখবেন যে দুইটা লাগানোর পর দেখবেন যে ছবিটা বাঁকা হয়ে গেছে। তাহলে কি অনেক কস্টলি হবে না? আবার ওটা তুলতে হবে, দেওয়াল মিস হবে। সো এটাই আমরা বলি ইউনিট টেস্ট, প্রতিটা ইউনিট আপনি টেস্ট করবেন, তাহলে আসলে অ্যাজ এ হোল তখন আসলে ইয়াটা প্রবলেমটা কম হবে। কারা কারা সিগারেট খাই? কনফিডেন্সিয়াল ব্যাপার ভাই। কনফিডেন্সিয়াল ব্যাপার। সিগারেট এমন একটা অবস্থা না, সিগারেট আমরা ছাড়তে পারি না, এটা একটা এমন একটা অভ্যাস। আচ্ছা, স্মোক টেস্ট, ধোঁয়া দেখে বোঝা যায় না? স্মোক টেস্ট মানে আপনি কোনো কিছু একটা কিনতে গেছেন, তাহলে আমরা কি করি? আমরা কি সব দেখতে পারি একদম ডিটেইল, নাকি আমরা আসলে মেজর জিনিস ফাংশনালিটি গুলো দেখি? একটা মোবাইল যদি কিনতে যান আপনারা কি দেখেন? একদম এন্ড টু এন্ড সব চেক করেন, প্রতিটা ফাংশনালিটি, প্রতিটা অ্যাপ, মেজর ক্যামেরাটা কেমন ছবি ওঠে দেখি, হ্যাঁ তারপরে মানে এরকম কয়েকটা মেজর কিছু আমরা ফাংশনালিটি দেখি কি, এটাকে বলা হয় স্মোক টেস্ট। তার মানে মেজর জিনিসগুলো টেস্ট করে দেখা যে এটা আসলে ফাংশনাল আছে কিনা, একদম ডিটেইল টেস্টিং না, এটাকে বলা হয় স্মোক টেস্ট, ঠিক আছে? ওকে, রিগ্রেশন টেস্ট আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট। এই দুটোর মধ্যে খুবই কাছাকাছি জিনিসটা। রিগ্রেশন টেস্ট মানে হচ্ছে যে একটু আগে আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বললাম, ইন্টিগ্রেশন টেস্ট মানে হচ্ছে যে আপনি আগে একটা কোড লিখেছেন, কোড তো একবার লিখলে শেষ হয় না, এরপর ধরেন ওখানে আরো 100 লাইন কোড লিখছেন, তাহলে আগের কোডের সাথে এই নতুন 100 লাইন কোড কি ঠিকমতো ইন্টিগ্রেট হচ্ছে কিনা, নাকি কোনো প্রবলেম হচ্ছে, নাকি এই 100 লাইন লেখার পরে আগেরটা ব্রেক হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে বা ভেঙে গেছে, সেটাকে বলি আমরা রিগ্রেশন টেস্ট, ঠিক আছে? তার মানে একবার ভিতরে একটা এক্সিস্টিং কোডের সাথে আরেকটা কোডকে যখন নতুন ডেভেলপ করার পর ওটাকে অ্যাড করতেছি, তখন আগেরটা ব্রেক হয়ে যাচ্ছে কিনা, আগেরটাতে আবার এরর আসতেছে কিনা, এইটা চেক করতেছি আমরা, এটাকে বলা হয় রিগ্রেশন টেস্ট। আর ইন্টিগ্রেশন টেস্ট কি? ইন্টিগ্রেশন টেস্ট হচ্ছে যে আপনি অলরেডি একটা মডিউল তৈরি করেছেন, সফটওয়্যার একটা মডিউল তৈরি করছেন, আপনি এরপর আরেকটা মডিউল তৈরি করলেন, করে এই মডিউলের সাথে ইন্টিগ্রেট করলেন, করার পর যদি দেখা যায় দুইটা সাকসেসফুলি রান করতেছে অ্যাজ ইন্টিগ্রেট ওয়েতে, দ্যাট মিন্স ইন্টিগ্রেশন টেস্ট পাস করছে। তাহলে খেয়াল করেন দুইটা কিন্তু ইন্টিগ্রেশন, রিগ্রেশন হচ্ছে একদম কোড লেভেলে, আর ইন্টিগ্রেশন কি মডিউলার লেভেলে, ঠিক আছে? বুঝতে পেরেছি? জি একটু মনে রাখি। আর সিস্টেম টেস্ট মানে হচ্ছে একদম এন্ড টু এন্ড পুরো সিস্টেমটা ঠিকমতো রান করতেছে কিনা সেটা আমরা টেস্ট করা। গাড়ি আছে না, অনেকের গাড়ি আছে না? জি। গাড়িতে আমরা চালানো শুরু করার আগে কি করি? ওই যে দেখি যে ইঞ্জিন তেল, মোবিল সবকিছু ঠিক আছে কিনা, একটা জিনিস আমরা কিন্তু চেক করি, তাই না? ওটা কিন্তু স্মোক টেস্ট। আর ব্রেক সিস্টেম ধরে কিনা টেস্ট, দেখি, হ্যাঁ ব্রেকটা কাজ করে কিনা ফার্স্ট দেখবি। ব্রেকটা কাজ করে কিনা, এরকম কয়েকটা জিনিস দেখলে কিন্তু আমরা তারপরে গাড়ি নিয়ে বের হয়ে যাই। আর সিস্টেম টেস্ট মানে আসলে সবকিছু চেক করবেন আপনি, ফুল সিস্টেম ঠিক আছে কিনা। আমরা সফটওয়্যারে এটা এইভাবে বলি যে সফটওয়্যারে ডাটাবেস, অপারেটিং সিস্টেম, অ্যাপ সব মিলে ঠিকমতো রান করতেছে কিনা, সবকিছু। বুঝতে পেরেছি? সেটাকে বলা হয় সিস্টেম টেস্ট। পুরো সিস্টেমটা ঠিকমতো রান করতেছে কিনা সেটাকে আমরা বলি সিস্টেম টেস্ট। ঠিক আছে, অনেক বেশি টেকনিক্যাল কথা হয়ে গেল, এইগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আর স্পাইক,
আগে আলোচনা করছি আমরা। এখানে আমি একটা রেফারেন্স দিয়েছি মানে উইকিপিডিয়ার, সেখানে যে দেখবেন যে আছে একটা পেজ লেখা আছে, এটা এগেইনস্টে দেখবেন বিশাল লেখা আছে। কিছু দরকার নেই, জাস্ট ফার্স্ট 1-2 প্যারা পড়লেই আপনি বুঝতে পারবেন, আর নাহলে আমি যা বললাম ওটুকু বোঝাই যথেষ্ট। আর ওই পেজে যখন আপনি যাবেন একটু খেয়াল করে দেখেন, যাদের একটু পড়ার আগ্রহ আছে তারা দেখবেন যে ডান দিকে অনেকগুলো লিংক আছে। দেখেন আমি একটু ইউরো কালার দিয়েছি, এই পেজে গেলে ওই লিংকটা লাস্ট ইয়াতে ছিল। এই যে আপনি সবগুলো কিন্তু এখানে আছে, যে আলোচনাগুলো আমাদের বইয়ে আছে, সবাই একটু খেয়াল করে দেখেন। এই যে আমরা কানবান, তারপরে ডিএসডিএম, এফডিডি, এগুলো অ্যানেক্স A3 তে আছে, লেস আছে, সেফ, এক্সপি, এটিডি, বিডিডি, টিটিডি। এই যে সিআই মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, সিডি মানে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। ঠিক আছে? তো এসবিই এক্সাম্পল, কি যেন এক্সাম্পল, সিস্টেম বাই এক্সাম্পল বা কি যেন একটা আছে। আচ্ছা যাই হোক, সো আপনারা যদি আগ্রহ থাকে তাহলে এগুলো ক্লিক করলে প্রতিটার জন্য একটা করে পেজ আছে, আরো ডিটেইল জানতে পারবেন। হ্যাঁ, কারণ এগুলো প্রতিটা কিন্তু আমাদের আছে পড়াশোনার মধ্যে, জাস্ট একটু জানতে হবে বেসিকটা। সাউন্ড আসতেছে না মাঝে মাঝে। আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে ইউজার স্টোরি কিভাবে লিখতে হয় এটা বলেছিলাম এইভাবে। সো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম অ্যাজ এ স্টোর ওনার আই ওয়ান্ট টু ডু সো দ্যাট। এটা প্রথমটা হচ্ছে হু, পরেরটা হচ্ছে হোয়াট, এবং তারপরটা হচ্ছে হোয়াই। আর দেখেন ওই বিডিডি এক্সাম্পল এখানে দিয়েছি, দেখেন বিডিডি এক্সাম্পল। বিডিডি এক্সাম্পল আসলে ইংলিশ আকারে লেখা হয় এবং ফরম্যাট হচ্ছে এরকম, গিভেন, হোয়েন, দেন, এই ফরম্যাটে লেখা হয় আর কি। এটা হচ্ছে ইউজার স্টোরি বা কাস্টমার এটা চাচ্ছে, সেইটাকে আসলে টেস্ট করার জন্য আমরা এরকম টেস্ট কেস লিখি, এবং সেটা কিন্তু কোনো কোডিং না, জাস্ট দেখেন ইংলিশ লেখা হয়েছে। গিভেন আপনি একটা পড়লে বুঝতে পারবেন, হোয়েন, দেন, এইটাই কাস্টমারের কাছ থেকে নিয়ে যারা এক্সপার্ট বিডিডি লেখার তারা কাস্টমারের কথাটা শুনে এইভাবে লিখে আর কি। লিখে অলরেডি কিছু অটোমেটিক সিস্টেমস আছে, যেমন এটার জন্য পপুলার বিডিডি ইউজ করার জন্য একটা টুল সবচেয়ে বেশি পপুলার, সেটা হচ্ছে কিউকাম্বার, শসা আর কি। হ্যাঁ, কিউকাম্বার। সো এটাকে অটোমেটিকলি ট্রান্সলেট করে ফেলে আর কি, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে টেস্ট কেস বানায় ফেলে। ওই যে আমি এসবি খুঁজতেছিলাম, স্পেসিফিকেশন বাই এক্সাম্পল, এটাকে অনেক সময় ইয়া বলে আর কি, বিডিটি কে অনেক সময় স্পেসিফিকেশন বাই এক্সাম্পল বলে আর কি। আর আরেকটা টার্ম আপনাদের ইয়া হতে পারে এক্সিকিউটেবল। এই যে আমরা টিডিডি, বিডিডি, এটিডিডি সবগুলোকে বলা হয় আসলে এক্সিকিউটেবল টেস্ট। এক্সিকিউটেবল মানে সবগুলোকে এক্সিকিউট করা যায়, তার মানে সবগুলো কোডের মধ্যে লেখা হয় আর কি। কোড যেহেতু এক্সিকিউট করা যায়, এগুলোর তার সাথে এক্সিকিউট হয় আর কি। আর আগে যখন আমরা টেস্টিং করতাম, টেস্টিং আসলে ওয়ার্ড ফাইলে লেখা হতো টেস্ট কেসগুলো, ওয়ার্ড ফাইল তো আর এক্সিকিউট করা যায় না। দেখ এটা একটু টেকনিক্যাল, এটা দরকার নেই, এটা আপনার দরকার নেই। এখানে আইটি বা টেকনোলজি কেউ থাকলে ওটা একটু বুঝতে পারবেন আর কি। সেই ফরম্যাটটা আমি এখানে একটু এক্সাম্পল দিয়েছি, দেখে নিন, দুইটা পড়লে বুঝতে পারবেন যে আসলে কি কাহিনীটা। আচ্ছা এবার এই যে মেজারমেন্ট ইন অ্যাজাইল প্রজেক্ট যেটা নিয়ে বলতেছিলেন, এটার একটা ভিডিও আছে দেখবেন। আমার বোধহয় 40 মিনিটের একটা ভিডিও আছে। কিসের উপরে এটা একটু খেয়াল করে দেখেন সবাই, আমি একটু এখানে দেখাই। এই যে আমরা অ্যাজাইল পড়লাম, তো এখানে অ্যাজাইল প্রজেক্টে আসলে কিভাবে পারফরম্যান্স মেজার করা হয় এগুলো কিন্তু পড়বেন, এই টেবিল খুবই ইম্পর্টেন্ট। পেইন পয়েন্ট, অ্যাজাইলে যে পেইন আছে সেগুলো আমরা কিভাবে রিমুভ করব, প্রতিটার পেইন পয়েন্ট দেওয়া আছে, ডান দিকে সলিউশন দেওয়া আছে, এগুলো অবশ্যই পড়বেন। এই যে টেকনিক্যাল ডেট দেখেন, একটু আমি বললাম যেখানে কিন্তু আছে টেকনিক্যাল ডেট, সবাই দেখতে পাচ্ছেন? জি। ওকে, সো পড়লে দেখবেন এগুলো সবই মোটামুটি আছে যেগুলো আলোচনা করলাম। এই টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। 6.1 হ্যাঁ, ইয়ার আগে চলে আসছি খায়রুল বাসার। জি ভাইয়া। বাসায় না রাস্তায়? এখন তো রাস্তায়।
হ্যাঁ রাস্তায় এখনো। আচ্ছা আমরা এই টপিক থেকে 5.4 যেটা, এটা কিন্তু বেশ বড় টপিক, এটা দিয়ে পুরো চ্যাপ্টারটা শেষ হয়েছে। এই চ্যাপ্টারটা আসলে আমি পরে পড়াই, কারণ এখানে অনেকগুলো ফিগার আছে, এই ফিগার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই সেকশনটা কি? সেকশনটা হচ্ছে অ্যাজাইলে কিভাবে আসলে আমরা প্রজেক্টের পারফরম্যান্স মেজার করি, প্রোগ্রেস মেজার করি, আমরা মনিটরিং কন্ট্রোলিং কিভাবে করি। আসলে একটা প্রজেক্টে আমরা প্ল্যান করে রান করতেছি, এখন একটা করতে হবে না, মনিটর এবং কন্ট্রোল করতে হবে না, তার জন্য আমরা বিভিন্ন রিপোর্ট জেনারেট করি। অ্যাজাইলে আসলে কি ধরনের রিপোর্টিং আছে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ কি ধরনের রিপোর্টিং অ্যাজাইলে ইউজ করা হয়। তো অ্যাজাইলে আমি আপনাদের দুইটা শিখাই, পরে বাকিগুলো আমি পরে পড়াবো। অ্যাজাইলের সবচেয়ে ফেমাস যেটা, সেটা হচ্ছে যে অ্যাজাইলে ইউজ করা হয় বার্ন ডাউন চার্ট। পুরা স্ক্রাম বলেন বা এক্সপি বলেন, স্পেশালি 80% অর্গানাইজেশন স্ক্রাম ইউজ করে, এবং তারা প্রজেক্টের প্রোগ্রেস দেখে হচ্ছে এই একটা মাত্র গ্রাফ দিয়ে। এই গ্রাফ থেকে পরীক্ষায় একটা প্রশ্ন মাস্ট, একটা বা দুইটা প্রশ্ন। খুবই সিম্পল গ্রাফ। সবাই গ্রাফটা দেখতে পাচ্ছেন? জি। দেখেন আমরা কি করতে যাচ্ছি, আমরা আসলে দেখতে যাচ্ছি আমাদের মানে আমরা যে একটা ইটারেশন অ্যাজাইলে মানে কি করা, ইটারেশন করা হয়, তাই না? একটা ইটারেশন কিরকম চলতেছে, পারফরম্যান্সটা কিরকম, সেটা আমরা এই চার্ট থেকে বুঝতে পারি। এটাকে বলে বার্ন ডাউন চার্ট। এখানে দেখেন আমরা 2 সপ্তাহের একটা ইটারেশন নিয়েছি। 2 সপ্তাহ মানে কয়দিন? 10 দিন। এক্স অ্যাক্সিসে আমরা ডে রেখেছি 10 ডেজ, আর ওয়াই অ্যাক্সিসে আমরা রেখেছি স্টোরি পয়েন্ট এসপি। আমরা ইটারেশন প্ল্যানিং এ ডিসাইড করেছি যে আমরা 37, এখানে দেখবেন এক্সাম্পল দেওয়া আছে, আমি এই যে এখানে দেখবেন যে আছে, আপনারা পরে একটু দেখে নিয়ে তাহলে বুঝতে পারবেন। 37, হ্যাঁ, মানে টিম ইটারেশন প্ল্যানিং এ ডিসাইড করেছিল যে 3টা বা 4টা স্টোরি তারা ফিচার ডেলিভারি দিবে বা ইউজার স্টোরি ডেলিভারি দিবে, এবং সেই ইউজার স্টোরির সবগুলোর স্টোরি পয়েন্ট যোগ করে দেখেছে সেটা হচ্ছে 37। তার মানে ধরেন এই যে 4টা স্টোরি পয়েন্ট নিয়েছে 1 2 3 4, একটার হয়তো ছিল 7, আর বাকি ধরেন ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে 7 তো নাই, কি আছে 8 আছে, 5 আছে, তাই না, 13, এইভাবে ধরেন যোগ করে 37, সব মিলে 37 স্টোরি পয়েন্ট তারা এই 2 সপ্তাহে ইটারেশনে ডেলিভারি দিবে। এটা তারা ইটারেশন প্ল্যানিং এ ডিসাইড করেছে। সবাই বুঝতে পেরেছি? এখন ডিসাইড করার পরে প্রথম যখন ইটারেশন প্ল্যানিং হয়ে গেল, তারপরে এই যে এই 4টা মানে এটা দায়িত্ব আসলে মিনি স্ক্রাম মাস্টারের, উনি এই 4টা তৈরি করবে যে 10 দিন আমরা নিয়েছি 37। তাহলে 37 থেকে যদি আমরা এই যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইডিয়াল লাইন। তার মানে কি প্রথম দিন কি থাকবে? প্রথম দিন 37 থাকবে, রাইট? আর লাস্টের দিন কি হওয়া উচিত? 0। আর কোনো স্টোরি পয়েন্ট বাকি নাই, সব ডেভেলপ হয়ে গেছে, স্টোরি পয়েন্ট 0 হয়ে যাওয়ার কথা। বুঝতে পেরেছি? সো এটা হচ্ছে আইডিয়াল লাইন। প্রথম দিন আমরা এটা ড্র করব। এরপরে সেকেন্ড ডেতে এসে, এটা ধরেন সেকেন্ড ডেতে এসে দেখলাম যে আমাদের টিম কিছু কাজ করেছে। কতটুকু কাজ করছে দেখেন। এই যে আমরা যদি সেকেন্ড ডেতে আসি, সেকেন্ডটা হচ্ছে এটা যদি এখানে আসি 33, মানে বোধহয় 5টার মতো করা হয়েছে আর কি, না 33 হবে, তাহলে 37 ছিল, আমরা 4টা করে ফেলেছি। এই যে এই উপরে যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রেস। তার মানে সেকেন্ড ডেতে আমি কয়টা করেছি? 4টা করেছি। তাহলে যদি 37 থেকে 4টা বাদ দিই, তাহলে কত থাকবে? 33 থাকবে। তাহলে এই লাইনটা, এই ডটটা হচ্ছে 33, এবং আমি অ্যাড করে বললাম যে আমার বার্ন ডাউন হচ্ছে হয়ে 33টা এখন বাকি আছে। বার্ন ডাউন হয়েছে, বাকি 4টা বার্ন ডাউন হয়ে গেছে অলরেডি, আমি এখন 33-এ আছি। পরের দিন আবার দেখলাম যে আরো কিছু কাজ হয়েছে, তাই না, 1টা বা 2টা কাজ হয়েছে, ঠিক আছে? তাহলে আমি লাইনটা আরো একটু নিচে আসলো, এখানে আসলো, আমি একটু মতো কিন্তু ড্র করলাম, বাকিটা কিন্তু এখন ড্র করতে পারবো না। হ্যাঁ, এটা প্রতিদিন ডেইলি স্ক্রামের পরে স্ক্রাম মাস্টার, মেইনলি স্ক্রাম মাস্টার, অন্য কেউ করতে পারে, স্ক্রাম মাস্টার এটাকে আপডেট করবে।
এভাবে প্রতিদিন করবে, যতটুকু বাকি আছে সেটা বিহেভ করার পর যা হয় সেটা এখানে সে বসাবে, বসালে কানেক্ট করলে এই লাইনটা ড্র হবে। এভাবে দেখেন এটা কবে, মানে 6 ডেতে এই অবস্থায় আছি, তারপর এইভাবে গিয়ে এই যে কি অবস্থা দেখতেছি আমরা, আমরা যখন 10 ডেতে আসছি আমরা কি সব কাজ শেষ করতে পেরেছি? না, এখনো 6টা রয়ে গেছে। এই যে এখানে যদি কানেক্ট করেন দেখবেন যে আমরা কিন্তু 0তে আসতে পারিনি, 6টা বা 7টা কিন্তু স্টিল রিমেইনিং। তার মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা 2 সপ্তাহের মধ্যে 37 ডেলিভারি দিতে পারবো, আসলে আমরা 37 ডেলিভারি দিতে পারিনি, আমরা হয়তো 30 বা এরকম ডেলিভারি দিতে পেরেছি। ঠিক আছে, তার মানে এটা যখন আমরা ড্র করতেছি তখনই কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি যে আমরা কি যদি এই লাইনটা এদিক দিয়ে আসতো তাহলে কি হতো বলেন তো, নিচ দিয়ে যদি আসতো আর বেশি প্রোডাক্টিভিটি ভালো। নিচ দিয়ে আসতো, দেখা যাচ্ছে 8 দিনের দিনই কাজ শেষ হয়ে গেছে, এর মধ্যে পারতো কিন্তু লিডে থাকতাম। হ্যাঁ, তার মানে 2 দিন আগে কিন্তু কাজ শেষ হয়ে যেত, তখন তো আমরা আরো কাজ নিতে পারতাম। আর যদি এরকম দেখি যে হ্যাঁ এখানে নিচে গেছে আবার উপরে গেছে, ঠিক আছে, কন্ট্রোল আছে, তাই না? টার্গেট হচ্ছে যাতে এই দিনে শেষ হয়ে যায়। এই ফিগার দেখে কিন্তু আমরা বুঝতে পারছি, দেখেন ইজিলি বুঝতে পারছি যে আমরা কি অন শিডিউলে শেষ করতে পারবো, নাকি এইভাবে গেলে কিন্তু আমরা অন শিডিউলে শেষ করতে পারবো না। তাহলে আমি 3rd ডেতে যদি দেখি যে এই অবস্থায় আছে, 5th বা 6th ডেতে আমরা কি করব? আমরা ট্রাই করবো আরো প্রোডাক্টিভিটি বাড়ানো যায় কিনা, বা আরো একটু বেশি কাজ করা যায় কিনা, বা একজনের আটকে গেছে তাকে হেল্প করা যায় কিনা, পেয়ারিং, মুভিং, মনে আছে এগুলা, সমিং, এসব করে আমরা কিন্তু এই পিকচার দেখে বুঝতে পারছি যে আমরা করতে পারছি না, তাহলে উই হ্যাভ টু হেল্প ইচ আদার। করে যদি আমরা পারি এর মধ্যে শেষ করতে পারলে তাহলে এক্সেলেন্ট। তাহলে এই ফিগার থেকে আমরা কিন্তু রিয়েল টাইম বুঝতে পারতেছি যে আমরা প্রজেক্টের প্রোগ্রেসের কি অবস্থা। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা তো হচ্ছে ইটারেশন বেসড অ্যাজাইলের জন্য হচ্ছে গিয়ে এই চার্টটা অ্যাপ্লিকেবল, তাই না? হ্যাঁ, ফ্লো বেসড অ্যাজাইলের জন্য কি এটা অ্যাপ্লিকেবল? হ্যাঁ, এটা সেখানে ইউজ করতে পারেন, তখন টাইমটা আসলে ইয়া হয়ে যাবে, আরো বেশি হবে হয়তো, কোনো ফিক্স নাই, কোনটা হয়তো 30 দিনে আর কোনটা 30 দিনে, আবার কোনটা 10 দিনে, কিন্তু এটা তো একই জিনিস ইয়া করবে আর কি, স্টোরি পয়েন্টে দেখাবে সে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, ফ্লো বেসড অ্যাজাইলে কি আপনার টোটাল টাইমটা কি ফিক্স থাকে না ওটা হচ্ছে কি ওপেন থাকে, মানে টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইমটা? এটা ফিক্স থাকতেও পারে, হ্যাঁ, আবার নাও থাকতে পারে। হ্যাঁ, ফিক্স থাকতে পারে যে আমরা 30 দিন পর পর ইয়া করবো, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, আসলে ওপেন থাকে, ওপেন থাকে। এই জন্য আসলে কানবানে এটা খুব ইউজ হয় এরকম না, কানবানের জন্য একটা ফিগার লাস্টের দিকে আছে, দেখবেন ওটার নাম হচ্ছে সিএফডি, কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম। হ্যাঁ, কানবানে এই ধরনের ফিগার ইউজ করা হয়, কিন্তু সেটা ডিফারেন্ট প্যারামিটার দিয়ে, যেটা আমি পরে আলোচনা করব। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছি? কারো প্রশ্ন আছে? খুবই সিম্পল এই ফিগারটা। বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে বুঝতে পারলে এখানে আমাকে একটু বলেন এই জায়গায় কি ঘটছে, এই জায়গাটাতে? এই জায়গাটাতে কোনো কাজই করেনি আর কি, 2 দিন। হ্যাঁ, এটা বুঝতে পারছি, মানে এই 2 দিন কিন্তু কোনো বার্ন ডাউন হয় নাই আসলে। এর মানে না কাজ হয় না এরকম না, আসলে আমরা কোনো কাজ কমপ্লিট করতে পারি নাই আসলে। হ্যাঁ, অ্যাজাইল কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়ার্কিং সফটওয়্যার বলতেছি আমরা, এটা কিন্তু একদম গ্রানুলার লেভেলে দেখবে ওরা। আপনি একটু এত পার্সেন্ট, আমরা ট্রেডিশনাল প্রজেক্টে কি করি, বলি যে এত পার্সেন্ট কাজ হয়েছে, অ্যাজাইল কিন্তু এটা প্রেফার করে না, আপনি আসলে কমপ্লিট করতে পারছেন কিনা। যেহেতু কমপ্লিট হয়নি, আপনি হয়তো কিছু কাজ করছেন, হয়তো 60% কাজ করছেন, কিন্তু যতক্ষণ এটা ডান না হবে ততক্ষণ কিন্তু সে পয়েন্টটা বলবে না যে পয়েন্টটা আমরা অ্যাচিভ করেছি। বুঝতে পেরেছি? ইন্টারেস্টিং না? বাংলাদেশের খেলা, ক্রিকেট খেলা টি20, আর টি20তে বাংলাদেশ মনে হয় 5 ওভারের খেলা খেলতেছে, তাই না? সবাই নামে এমন পিটার শুরু করে 5 ওভারের খেলা। তো এটা দেখে কিন্তু মানে যতক্ষণ আপনি শেষ না করবেন ততক্ষণ কিন্তু এটা এইখানে থাকবে আর কি। কাজ করছেন, এটা না যে কাজ করি নাই, আমরা বসেছিলাম, কিন্তু আসলে স্টোরি পয়েন্ট কমপ্লিট হয়নি। তার মানে এখানে যদি এরকম একটা কেস ঘটেছে, তাই না? একদিন আসলে কোনো স্টোরি পয়েন্ট অ্যাচিভ হয়নি। আবার যেখানে খুবই এরকম পাচ্ছি স্টিভ, সেটা কি বোঝাচ্ছে? অনেকগুলি এখানে স্টোরি পয়েন্ট শেষ হচ্ছে। যদি স্টিভ কার্ভ হয় তার মানে কি অনেক বেশি করতেছি আমরা। দেখছেন এই জায়গাটা অনেক বেশি করেছি না?
জি জি এই আর কি। So এটাকে আমরা বলতেছি যে স্টোরি পয়েন্ট রিমেইনিং, স্টোরি পয়েন্ট রিমেইনিং। এখানে স্টোরি পয়েন্টটা আর ব্যাকলগ, হ্যাঁ, এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? অবশ্যই। ব্যাকলগে তো প্রোডাক্ট ব্যাকলগে তো আসলে ইউজার স্টোরি থাকে, হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগে ইউজার স্টোরি থাকে এবং প্রতিটা ইউজার স্টোরি এস্টিমেশন থাকে। এস্টিমেশনটাকে আমরা স্টোরি পয়েন্ট বলি। একটা আইটেম করতে কত স্টোরি পয়েন্ট লাগবে, প্রোডাক্ট ব্যাকলগে এক একটা আইটেম করার জন্য কত পয়েন্ট লাগবে, স্টোরি পয়েন্ট লাগবে। বুঝতে পেরেছি? জি প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে আমি কি কি আইটেম করব সেই আইটেমগুলো লিস্ট, আর প্রতিটা আইটেম করতে কত সময়ের না হিসাব না করে অ্যাজাইল টিম করে হচ্ছে স্টোরি পয়েন্ট লাগবে, কত স্টোরি পয়েন্ট লাগবে। ঠিক আছে? আলটিমেটলি হ্যাঁ, স্টোরি পয়েন্টটা হলো টাইম ডিপেন্ডেন্ট, এখানে টাইম না টাইম ডিপেন্ডেন্ট না, টাইম না, আমরা বলি হচ্ছে কমপ্লেক্সিটি, পিটফল, রিস্ক এবং একটা কি বলেছিলাম এফোর্ট, সবের কম্বিনেশন আর কি। যে কাজটা যত কমপ্লেক্স হবে তার স্টোরি পয়েন্ট বেশি হবে আর কি, টাইম না কিন্তু। ঠিক আছে? স্টোরি পয়েন্ট কিন্তু টাইম না, স্টোরি পয়েন্টের কোনো ইউনিট নেই, ইউনিটলেস। ঠিক আছে? ইউনিটলেস শব্দটা মনে রাখবেন, স্টোরি পয়েন্ট কিন্তু ইউনিটলেস। কেন ইউনিটলেস কে বলতে পারবেন? আমরা কি করতেছি? রিলেটিভ এস্টিমেশন করছি না? তার মানে কি রিলেটিভ করলে তো দুইটা ইউনিট একই হয়ে যাচ্ছে আমাদের, তাই না? বুঝছি, রেশনাল আর কি, হুম, রেশনাল। হ্যাঁ রাইট। ওকে, তাহলে বুঝতে পেরেছি না? তাহলে এটাকে আমরা বলতেছি যে যেটা গাঢ় দাগ সেটা হচ্ছে স্টোরি পয়েন্ট রিমেইনিং, কত কাজ আর বাকি আছে আমাদের। আচ্ছা, এই ফিগারটার কিন্তু আরেকটা ভেরিয়েন্স আছে পরের পেজে, দেখেন। এটা যদি বুঝে থাকেন, আমাদের টাইম চলে যাচ্ছে। একই ফিগার, এটা কিন্তু উল্টা করে ড্র করা হয়েছে। এটাকে বলা হয় বার্ন আপ, আর আগেটা ছিল বার্ন ডাউন। আমরা জেনারেলি এটা তো অভ্যস্ত। দেখেন একই ফিগার 37, প্রথম দিন 0 আর 10তম দিনে কত হবে? 37টা শেষ করবো আমরা, দেখেছেন? আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রেসটা, এভাবে আমরা করতে পারি। এটা কিন্তু খারাপ, এই যে আমরা কিন্তু এখানে এসে যখন করছি তখন কিন্তু আমাদের 32 বা 31 এর মধ্যে এখনো বাকি আছে, মানে 31 হয়েছে, বাকি কিন্তু 6টা 7টা বাকি আছে। এই ফিচারটা এইভাবে ড্র করা যায়, কিন্তু অ্যাজাইল টিম আসলে ওই ফিগারটা ইউজ করে, এটা ইউজ করে না, খুবই কম ইউজ করে। জি, ঠিক আছে? এটা ক্রিকেট খেলার যে মানে চেজিং এর সময় দেখায় এটা। হ্যাঁ রাইট, একদম সেম ফিগারটা কিন্তু দেখায়। হ্যাঁ, সো এটা কেন ইউজ করে না কেউ, কেন ইউজ করে না? এটা একই, কিন্তু এটা ইউজ করা যায়, ওইটা ইউজ করা যায়, সবাই ওইটা বেশি ইউজ করে। বার্ন ডাউনটা হলো অ্যাজাইলের অ্যাটিটিউডে তো ভাই যে আমার কাছে একটা চাপ থাকবে, আমি এটা শেষ করব, যে আমি একটা রুল আছে না যে সিম্পলিসিটি, যে কত কি পরিমাণ ওয়ার্ক আমাদের পেন্ডিং আছে, ওইটাই তো হচ্ছে আমাদের মানে কি বলে এটা, হ্যাঁ ইনিশিয়াল যে রুল যেটা ছিল, হ্যাঁ স্টার্টিং উইথ সিম্পলিসিটি, পুরো টার্মটা আমি ভুলে গেছি, বাট ওই লাইনটা মনে the আছে, art ওই of লাইনটা maximizing not work done, ওয়ার্ক নট ডান। জি জি হ্যাঁ, জি জি। তো সেটা কিন্তু ওইটা ওই আগের গ্রাফটা আর কি। তাইলে আমরা ফোকাস থাকতে বলতে পারছি যে আমাদের আসলে কতটুকু বাকি আছে, কতটুকু কমপ্লিট করছি, সেই মানে কমপ্লাসেন্ট যাতে আমরা না হয়ে যাই, সন্তুষ্ট না হয়ে যাই, কতটুকু বাকি আছে ওটা যাতে আমরা ফোকাস থাকি আর কি। হ্যাঁ, সো ইন্টারেস্টিং আর কি। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে আরো দেখেন। ও সরি, আরো কিন্তু অনেক ফিগার আছে, এগুলো আমি পরে একটা টপিকের সাথে পড়াবো। কানবান বোর্ড আছে, এটা আমি দেখাইছি আপনাদের। আরো সামনে ফিগার আছে, যেমন ফিচার চার্ট, এটা আসলে আরো একটু যে ক্রিকেট খেলার মতো হয়ে গেছে। এখানে আসলে বার্ন ডাউন, বার্ন আপ, দেখেন সবই কিন্তু আছে। এটা এখন ব্যাখ্যা না করি। তারপরে আরো একটু কমপ্লেক্স ফিগার আছে, দেখবেন। এটাকে আমরা বলি প্রোডাক্ট ব্যাকলগ, বার্ন আপ চার্ট। প্রোডাক্ট ব্যাকলগ যতগুলো আইটেম আছে পুরো প্রোডাক্ট ব্যাকলগে
600টা স্টোরি পয়েন্ট আছে, 600টা স্টোরি পয়েন্ট, সেটা আসলে আমি প্রতি ইটারেশনে চেক করতেছি যে কয়টা স্টোরি পয়েন্ট শেষ হয়েছে আর কয়টা বাকি আছে। এই So, যে বার্ন ডাউন আর বার্ন আপে বলছিলেন যে একটা কোশ্চেন আসবে বিষয়ে, তো একটা স্যাম্পল একটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করতে পারবেন? আবার হ্যাঁ, এই যদি সময় মুহূর্তে থাকে তো আপনার। সময় তো আজকে যে অবস্থা, হ্যাঁ তার প্রশ্ন আছে কিনা, কোন একটা প্রশ্ন রেডি আছে কিনা একটু চেক করি, দাঁড়ান একটু দেখি। ম্যাট্রিক্সের একটা প্রশ্ন ছিল, দাঁড়ান। এই যে একটা ফিগার বোধহয় দেখতে পাচ্ছি, এটা দেখি, বা এটাও আছে একটা দেখি, না এটাও না, স্পেন ট্র্যাকিং। এই যে এখানে একটা ফিগার আছে, দেখি এটা, এই যে দেখেন, দেখছেন সবাইকে প্রশ্নটা দেখতে পাচ্ছেন? জি জি, ভাইয়া। দেখতে পাচ্ছেন। From interpreting the burn down graphs, which project is running behind schedule? বিহাইন্ড শিডিউল, কোনটা শিডিউলের বাইরে যাচ্ছে? অপশন এ। প্রথমটা এ। ঠিক আছে, সবাই পারছি না, এটা একদম অন শিডিউল আছি আমরা, না এটা? জি জি, আর এটা হচ্ছে কি আরো বেটার অবস্থায় আছি, জি লিডে আছে। ahead আর of the এটা schedule. আসলে এটা ট্রেন্ডটা যা বলা হচ্ছে যে আমাদের ঠিকই আছে মোটামুটি, তাই না? একবার জি, খারাপ জি। একবার ভালো হচ্ছে আর কি, কিন্তু এইটা কোনো মানে উই ডোন্ট নো শুরু যে কি থেকে হবে, শুরু থেকে লাগিয়েছে। শুরু থেকে খারাপ অবস্থা, তার মানে এটা আসলে এক ইটারেশন তো হবেই না, 2-3টে ইটারেশন লাগতে পারে। তো বুঝতে পারছি, খুবই সিম্পল, কিন্তু আমরা ওটা বুঝে থাকলে দেখেন আমরা একটু সময় লাগলো না আমাদের আনসারটা বের করতে। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। সো আমরা ব্রেকে যাই, মনে হয় একটু সময় চলে গেল, 5 মিনিটসের ব্রেকে যাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো 5 মিনিটস ব্রেক।
ওকে, ঠিক আছে, আমরা অ্যাজাইল থেকে বের হতে পারতেছি না দেখতেছি। আচ্ছা দেখেন, অ্যাজাইলে কিন্তু আমাদের এই যে আমার ভিডিও আছে আর কি, প্রায় 40 মিনিটের, ওই যে পুরা যেগুলো গ্রাফ দেখতেছেন এগুলো সবগুলোরই ডিটেল এখানে আছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো এগুলা আর আলোচনা করতে গেলে এখন অনেক সময় লাগবে। যা টাস্ক বোর্ড মানে হচ্ছে, এটা আগে আমরা দেখেছি যে এরকম আসলে অ্যাজাইলে আমরা টাস্ক বোর্ড দিয়েও কিন্তু মেজার করতে পারি প্রজেক্টের প্রোগ্রেস। ঠিক আছে, পিবিআই মানে কি? প্রোডাক্ট ব্যাকলগ আইটেম, টু ডু, ডুইং, ডান, কি কি আমরা কাজ করতেছি এখন, প্রোগ্রেসে কি আছে এবং কোনগুলো কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা সিম্পল টাস্ক বোর্ড বলি, টাস্ক বোর্ড। আর অ্যাজাইলে একটা জিনিস প্রেফার করা হয় এমপিরিক্যাল ডাটা, আগেও আলোচনা করেছি, যেটা আসলে এভিডেন্স বেসড ডাটা, নট অ্যাজিউম করে কিছু করা যাবে না। এবং সমস্ত কিছু আমরা মানে গ্রাফিক মানে ওপেন স্পেসে রাখি, যেখানে সবচেয়ে লোকজন চলাফেরা করে ওখানে আমরা ইনফরমেশন রেডিয়েটর রাখি, যেখানে বান্ডান চার্ট, এরকম টাস্ক বোর্ড, এই সব জিনিসগুলো আমরা রাখি হচ্ছে ইনফরমেশন রেডিয়েটরে, যেখান থেকে ইনফরমেশন রেডিয়েট করে। ভ্যালোসিটি নিয়ে আমরা পরে আলোচনা করব। বান্ডান এবং বান্ড-আপ একটু আগে দেখলাম। কানবান বোর্ড, স্কাম বোর্ড। কানবান বোর্ড মানে ওই যে আমরা দেখেছি যে স্টেপ গুলো থাকে, আগেও দেখেছি আমি। কানবানে আসলে কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম ইউজ করা হয়, সেটা আমরা কোন একটা টপিকের সাথে পড়বো স্টুডেন্ট ম্যানুয়ালে। আর স্কাম বোর্ড মানে স্কামে যা আমরা ইভেন্ট আর্টিফ্যাক্টস ইউজ করি সবগুলিকে একটা বোর্ডে ইনফরমেশন রেডিওতে প্রেজেন্ট করা হয়, সেটাকে বলা হয় কানবান বোর্ড, স্কাম বোর্ড। যদিও আসলে মানে স্কাম সফটওয়্যার ফর্মে বেশি ইউজ হয়, কিন্তু আসলে অ্যাজাইল টিম প্রেফার করে লো টেক হাই টাচ। এটা মানে কি লো টেক হাই টাচ? তার মানে হচ্ছে সব আমরা এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এরকম আসলে ফিজিক্যাল বোর্ড ওরা ইউজ করে এবং এই কার্ডগুলোই মুভ করে। এটা একটা কার্ডে লেখা হয়, সেটা মুভ করে এখানে যখন প্রোগ্রেস হয় এখানে আসে, এটা এইভাবে আসে। ফিজিক্যালি আসলে আমরা হাই টাচ জিনিস ইউজ করি, লো টেক হাই টাচ। শব্দটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। কানবান বোর্ডে আমরা এইভাবে ইউজ করি, এর আগে এরকম ফিগার দেখেছিলাম আমরা। এগুলো হচ্ছে একটা আইটেম, সেই আইটেম গুলো আসলে একটা প্রসেসের বিভিন্ন স্টেপস ফলো করে আর কি। ওকে, ভ্যালোসিটি একটা টার্ম, সামনে আমরা ডেফিনিশনটা দেখব। ভ্যালোসিটি মানে মানে একটা টিম অন অ্যান এভারেজ, একটা টিম একটা ইটারেশনে যে পরিমাণে স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে সেটাকে বলা হয় ওই টিমের ভ্যালোসিটি। এক একটা ইটারেশনে একটা টিম যে পরিমাণ স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে সেটাকে ওই টিমের ভ্যালোসিটি বলা হয়। এভারেজ 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 স্টোরি পয়েন্ট, হ্যাঁ না, এভারেজ না, প্রতিটার কত দেওয়া হয় সেটাকে ওই ইটারেশনের ভ্যালোসিটি বলা হয়। আর আপনি যদি এইভাবে কয়েকটা ইটারেশনের এভারেজ করেন, যেমন এখানে দেখানো হয়েছে এই যে দেখেন যে 7টা, এটা হচ্ছে 7টা ইটারেশনে কোন ইটারেশনে আমি কি পরিমাণ ডেলিভারি দিয়েছি। আবার এটা যদি 7টা ইটারেশনে যত ডেলিভারি দিতে পেরেছে সবগুলোকে যোগ করে যদি 7 দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে আমাদের এভারেজ ভ্যালোসিটি। ভ্যালোসিটিটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন স্প্রিন্ট প্ল্যানিং করবেন, কেউ আমাকে এই প্রশ্নটা করেন নাই যে স্প্রিন্ট প্ল্যানিং এর সময় আমরা কয়টা স্টোরি পয়েন্ট নিব, সেটা আমরা কিভাবে বুঝবো যে আমরা এই ইটারেশনে কয়টা স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারবো? সেটা বুঝবো কোথা থেকে? সেটা বুঝবো হচ্ছে ভ্যালোসিটি থেকে। আমার টিমের ভ্যালোসিটি কিরকম, আগের এভারেজ থেকে বুঝতে পারবো যে প্রতিবারই আমরা 20 ডেলিভারি দিতে পারি অন অ্যান এভারেজ, প্রতিবারে না, যেখানে দেখেন কখনো কম বেশি হয়েছে, এটা স্বাভাবিক। এটা তার না যন্ত্রণা যে প্রতিবারই 20টা ডেলিভারি দিতে পারবো আমরা, ঠিক আছে, কম বেশি হতেই পারে, মোটিভেশন অনেক কারণে, প্রোডাক্টিভিটি, কেউ অসুস্থ, বিভিন্ন কারণে হতে পারে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু এভারেজ ভ্যালোসিটির উপর ডিপেন্ড করে আসলে ইটারেশন প্ল্যানিং এ আমরা ডিসাইড করি যে আমরা কয়টা ইউজার স্টোরি নেব, কতটা ইউজার স্টোরি নেব আর কি। ধরেন আমাদের 20 নেব, তাহলে যদি আমরা ডিসাইড করে 20, খেয়াল করেন আমরা যদি 20 নেই তাহলে এখান থেকে কয়টা নিতে হবে? খেয়াল করেন 5, 3, 8, 2, 10, 18, 20। তার মানে এই 5টা আইটেম আমরা নেক্সট ইটারেশনের জন্য পিক করতে পারবো, ঠিক আছে?
আরেকটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা কেউ করেন নাই, সেটা হচ্ছে যে আমরা অ্যাজাইলে কিভাবে আসলে জানতে পারবো যে প্রজেক্টটা কখন শেষ হবে? আর ইটারেশন করে যাচ্ছে, শেষ কখন? অনেক টিম কিন্তু এটা খুব ফেস করে। হ্যাঁ, অ্যাজাইল টিম কিন্তু অনেক সময় ফেস করে, ইটারেশনের পর ইটারেশন করে যাচ্ছে কিন্তু প্রজেক্ট আর শেষ হয় না। সো আপনার একটা প্রোডাক্ট ব্যাকলগে যদি সে এখানে 200টা পয়েন্ট আছে, রিলিজ 1 আসলে কখন শেষ হবে কিভাবে বুঝবো আমরা? এই রিলিজ 1-এ 200টা পয়েন্ট আছে আর আমাদের এভারেজ ভেলোসিটি 20, তাহলে কয়টা স্পিন লাগবে বা কয়টা ইটারেশন লাগবে? 10টা। এবং এই স্পিনটা যদি 2 উইকস এর হয় তাহলে আমরা ইজিলি পাচ্ছি যে আমাদের 40 উইকস লাগবে এই রিলিজটা শেষ করার জন্য। কিংবা এটা যদি পুরোটাই প্রজেক্ট হয় তাহলে আমাদের প্রজেক্ট শেষ করতে 40 উইকস লাগবে। এভাবে কিন্তু অ্যাজাইলে মানে শিডিউলটা বের করা হয় আর কি, টোটাল কত সময় লাগবে। ওকে, ঠিক আছে। এরপর আর কি আছে, এটা তো আমরা পড়বো বলেছি। আমরা কি ব্যাক করতেছি? সরি। ডেফিনেশন অফ রেডি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ডেফিনেশন অফ ডান আমরা আগে আলোচনা করছি, পরের সামনে আলোচনা করব, এখন আর এখানে সময় কাটাবো না। এমভিপি, এমভিপি মানে হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। অ্যাজাইল এই শব্দটা খুবই দেখবেন, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট মানে কি? আমরা যে ইটারেশনের পরে একটা ইনক্রিমেন্ট বানাচ্ছি সেটা যাতে কি হয়, আমরা কি বলেছি, যাতে মিনিমামলি ইউজেবল হয়, তাই না? ভায়াবল হয় কাস্টমারের কাছে, সেটাকে আমরা বলি মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, এমভিপি বলি। আর আরেকটা টার্ম এখানে অনেকগুলো আমি টার্ম ইউজ করেছি আর কি, তো সব টার্মগুলো আমাদের বইয়ে নাই বা স্টুডেন্ট ম্যানুয়ালে নাই। আরেকটা টার্ম আছে এমবিআই, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। এটার মানে হচ্ছে যে আমরা এটা আসলে জেনারেলি একটা ইটারেশন না হতে পারে, কয়েকটা ইটারেশন মিলে এমন কিছু আপনি ডেলিভারি দিলেন যেটা একদম কাস্টমার ইউজ করে আপনাকে রেভিনিউ দিচ্ছে, সেটাকে আমরা বলি আমরা মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। বিজনেস মানে কি? উই আর গেটিং সাম ভ্যালু, বেনিফিট, মানি ফ্রম আওয়ার কাস্টমার। সো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা সামনে আলোচনা করব। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হচ্ছে আমরা প্রোডাক্টের ভায়াবিলিটি চেক করার জন্য যে মিনিমাম ফিচারগুলো তৈরি করি, আর বিজনেস ইনক্রিমেন্ট মানে যেটা অলরেডি তৈরি করে কাস্টমারকে দিয়েছি এবং উই আর গেটিং সাম বেনিফিট। এই জন্য এই দুটোকে একটু লিখে রাখতে পারেন, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, দিস ইজ ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, একটু লিখে রাখেন দুটো পার্থক্য। আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ, দুইটার মধ্যে মেইন পার্থক্য এই দুটা। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, যে আমাদের এই প্রোডাক্টটা ঠিক আছে কিনা, ভায়াবিলিটি আমরা একটু তৈরি করে কাস্টমারকে দেখিয়ে ফিডব্যাক নেই, সেটা হচ্ছে ভায়াবল প্রোডাক্ট। ডিসকভারিটা ঠিক আছে কিনা, ওটা যদি ঠিক থাকে তারপর আসলে আমরা ডিটেইল ডেভেলপমেন্টে যাই। আর এমবিআই মানে হচ্ছে একদম তৈরি করে কাস্টমারকে দিয়েছি এবং উই আর গেটিং সাম ভ্যালু ফ্রম দ্য কাস্টমার। এটা কি ইনভেস্টমেন্ট ফর লাস্টেরটা ভাইয়া? ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ। ওকে ওকে, এটারই একটা ভিডিও আছে কিন্তু আমি এখানে দেখাবো না, দেখতে পারেন আপনারা, দেখেন আমরা ভিডিও দেখতে আছে, দেখি নাই, একটা ভিডিও দেখি। হ্যাঁ, সাউন্ডটা শেয়ার করি। এমপিপি এবং এমবিআই এর মধ্যে পার্থক্য কি, এটা একটা ছোট্ট ভিডিও, জাস্ট বোধহয় 1.5 মিনিট, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আলাদা টপিক আছে অবশ্য, তখন আমি আবার হয়তো দেখাবো। One of the cornerstones of Agile is to release incrementally. Build a small but complete piece, release it, learn from it, pivot if needed, and then do it again. But that's not all there is to it. What you build in each of these incremental releases depends on what your objective is. If you're trying to figure out whether a new product or service is viable, you probably should release a minimum viable product. A minimum viable product is often a prototype, where some functionality is simulated or even performed manually. The idea is to do just enough work to get something in front of potential customers and learn what they really want. Because a minimum viable product is an investment for discovery. If you're expanding or enhancing an existing product or service, you probably should release a minimum business increment. A minimum business increment is the smallest releasable chunk of value that makes sense from a business perspective. A minimum business increment is an investment for revenue. Minimum business increments offer several benefits. They add value for your customers.
They help you determine if you're building the right thing. They help you figure out if you're building the right way. They give you a way to determine if what you're building is actually useful. And they enhance your ability to deliver value in the future. Minimum business increments are one of the most useful concepts in Agile, perfect for setting your Agile increment. Sorry, দেখেছি? হ্যাঁ দেখলাম ভাইয়া। ঠিক আছে। অলরাইট। আচ্ছা, লাস্ট স্লাইড, এরপর আর যাব না আমি। এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো আপনারা পরে নিজেরা দেখে নেবেন। এই যে এইসব জিনিস, এগুলো NSA3 তে আছে। আর এগুলো নিয়ে অনেক আলোচনা করছি আমি। জাস্ট এটা পড়ে আমাদের শেষ। সুহারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট এই কনসেপ্টটা হচ্ছে সুহারি, জাপানিজ ওয়ার্ড, মডেল অফ স্কিলস অ্যাকুইজিশন। সো আমরা যখন কোনো একটা স্কিল গ্রো করি, আমাদের নিজেদের কম্পিটেন্সি বা স্কিল গ্রো করি, তখন আসলে আমরা সবাই এই 3টা স্টেপ ফলো করি, আসলে করা উচিত। কি কি দেখেন, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি করি, ওবেইং দ্য রুলস। আপনি ক্রিকেট খেলা শিখবেন, কোচের কাছে গেছেন, তাহলে কোচ আপনাকে শিখাবে না কিভাবে বাউন্স বল ফেস করতে হবে, কিভাবে বলকে ব্লক করতে হবে, কিভাবে পুল করতে হবে, শিখাবে না? তাহলে প্রথমে আপনি কি করবেন, যা শিখাচ্ছে তাই তো শিখবেন। বাচ্চাটা কি করে, কোচ যা শেখায় সে ওইভাবে ওইটা ইমিটেট করার চেষ্টা করে। তো শেখার নিয়মটা হচ্ছে এটা, প্রথমে ওবেইং দ্য রুলস, যা বলা হচ্ছে ওইটা আমরা দেখবো, ওইটাই আমরা প্র্যাকটিস করবো। তারপর যখন কনফিডেন্স চলে আসবে, তখন আমরা হাই লেভেলে যাব, কনসিয়াসলি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য রুলস। এখন আমি আসলে এক রুল থেকে একটু বের হয়ে আসবো, ঠিক আছে? বের হয়ে কি করব, আমি চেষ্টা করব যে আমি সব রুল কি সবার জন্য ফিট করে, সেভাগ যেভাবে পুল করতো বা সেভাগ যেভাবে কাট করতো, সেভাগ যেভাবে ব্যাট ধরতো, এটা কি গ্রামার মেনটেন করে ধরতো? ওনাতে বেসবল খেলতেছে নাকি? তো তার মানে কি, সে কিন্তু শিখেছে ছোটবেলায় তাই, কিন্তু সে কিন্তু নিজের মতো কনসিয়াসলি অ্যাওয়ে চলে আসছে, যেটা তার জন্য সবচেয়ে ফিট হয়। এটাকে বলে আমরা কনসিয়াসলি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য রুলস, সেকেন্ড স্টেজ এটা। আর রি মানে আসলে মাস্টারি, ফাইনালি থ্রু স্টাডি প্র্যাকটিস এন্ড ইমপ্রুভমেন্ট ফাইন্ডিং অ্যান ইন্ডিভিজুয়াল পাথওয়ে। যেটাকে আমরা বললাম সেবাগ যেভাবে ব্যাটিং করতো, ওইটা যদি তাকে ছোটবেলায় বলা হতো তুমি এভাবে করতে পারবা না, এত গ্রামারে নাই, তাহলে ও কি প্লেয়ার হতে পারতো এরকম? ওইটা একসেপ্ট করা হয়েছে যে তার রি লেভেলে সে চলে আসছে, সে যেভাবে ব্যাট করতেছে ঠিক আছে, গুড, যেহেতু সে রান পাচ্ছে। এটাকে আমরা বলতেছি ফাইনাল স্টেজ, ঠিক আছে? সো অ্যাজাইলের সাথে এটা কি রিলেশন, যে কোনো স্কিল শেখার জন্য আমরা সেই কয়েকটা ধাপ ফলো করি, এবং যদি না জানেন তাহলে আমরা এখন থেকে এটা করার চেষ্টা করব। শুধু মুখস্থ যে আমরা করতাম না, মুখস্থ করি, তাই না? সেটা হচ্ছে ওবেইং দ্য রুলস। এখন আসলে মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না, আমাদের কি করতে হবে, কনসিয়াসলি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য রুলস। আমরা বাংলায় বলি না শিক্ষিত মানে কি সুশিক্ষিত না, তাই না? সুশিক্ষিত না, জি। কিন্তু শিক্ষিত হওয়ার যেটা আমরা সবচেয়ে বলি, মিডিয়াম যেটা হওয়া উচিত শিক্ষিত হলে, সেটা হচ্ছে শিক্ষিত মাত্রই স্বশিক্ষিত। মানে আমি নিজে কিন্তু এখন কি করব, হাতে যেতে পারি, ইচ্ছা করলে আরো নিজেকে শিখাতে পারি। আর রিটা আসলে সুশিক্ষিত, সব স্বশিক্ষিত বা শিক্ষিতই কিন্তু সুশিক্ষিত না। হ্যাঁ, দ্যাট ইজ অ্যানাদার বিগ চ্যালেঞ্জ। সো অ্যাজাইল যখন আমরা কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করব, তখন আসলে করা উচিত কি, প্রথমে ধরেন আপনি স্ক্রাম ফলো করলেন বা কানবান ফলো করলেন, স্ক্রাম যেটা বলছে সেটা আপনি ইউজ করলেন, করে দেখলেন যে আপনার কিরকম রেজাল্ট আসতেছে। তারপরে সব অর্গানাইজেশনে কিন্তু একদম স্ক্রামের ফুল প্রেসক্রিপটিভ ফর্মুলা ইউজ করতে হবে এরকম না, আপনি হয়তো একটু চেঞ্জ করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রোডাক্ট ব্যাকলগটাকে এইভাবে তৈরি করব, বা আমি এস্টিমেট করতেছি এইভাবে এস্টিমেটটা করব। এটা কিন্তু অর্গানাইজেশনের কালচার, কান্ট্রি, দেশ, টিমের কিরকম ম্যাচুরিটি, সবকিছুর উপর কিন্তু ডিপেন্ড করবে। তা আপনি হাই লেভেলে যাবেন আর কি, একটু একটু চেঞ্জ করে দেখবেন যে আপনার অর্গানাইজেশনের জন্য, আপনার টিমের জন্য সবচেয়ে ফিট কোনটা। এরপরে থার্ড লেভেলে চলে আসবেন, ফাইন্ড আউট করবেন আপনার নিজের মতো। তখন আপনি স্ক্রাম ফলো করতে হবে এরকম না, আপনি নিজের জন্য একটা ম্যাপ মডেল বানিয়ে ফেলবেন। এটাকে আমরা বলি চুজ ইওর ওয়ে অফ ওয়ার্কিং। সেটা আসলে আপনার বেস্ট রেজাল্ট দিবে। আচ্ছা, টেইলরিং করবো আমরা। সো প্রথমে টেইলর করবো না, প্রথমে যেটা আছে অ্যাজ ইউজুয়াল সেটা ইউজ করবো, তারপরে একটু চেঞ্জ করে, দুই একটা জিনিস চেঞ্জ করে দেখবো কিভাবে আরো বেটার করা যায়। আর থার্ডে গিয়ে আসলে আমরা ফুল টেইলর করে ফেলবো, যেটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট সেটা আমরা ইউজ করবো।
ঠিক আছে, সো উই আর ডান। আর বাকি আপনারা নিজেরা একটু পড়বেন, মেইনলি হচ্ছে 2, 3, 4, 5 এটা চ্যাপ্টার, আর বাকি হচ্ছে যেগুলো আমি বলেছি সেগুলো আসলে পড়বেন। ওকে, এবং দেখবেন যেগুলো আমি পড়ালাম না ওখানে বলা আছে যে কি কি পড়তে হবে আরো। আর আমি লাস্ট গত দিন বোধহয় আমি যে একটা ফাইল শেয়ার করেছি না, হাউ টু পাস না, জি এই ফাইলের মধ্যে দেখবেন যে একটা পেজে আছে, একটা পেজ আছে দেখবেন যে এখানে বলা আছে আসলে যে কি কি টপিক পড়তে হবে। সো এইটা নিয়ে আমি আজকে ইয়া করব না, আপনাদের পরে একদিন দেখাই দেবো যে আসলে কিভাবে আসলে প্রিপারেশন নিতে হবে যারা প্রিপারেশন নিতে চান। যে এখানে দেখবেন যে এই যে কোন কোন জিনিস পড়তে হবে পুরোটাই বলা আছে আর কি, অ্যানেক্স, অ্যাপেন্ডিক্স, স্কাম গাইড, চ্যাপ্টার 2, 3, এবং এই যে এখানে ডান দিকে আসলে কোন লেসনের সাথে এটা কানেক্টেড। লেসন মানে আজকে থেকে আমরা শুরু করব। লেসন মানে কি, আমরা আসলে ক্লাসে যেটা পড়াবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, তাই না? স্টুডেন্ট ম্যানুয়ালটা, স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু 5টা লেসন আছে, সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না ভাই। ওকে, সরি, দেখেন স্টুডেন্ট ম্যানুয়ালে আমাদের 5টা টপিক আছে আসলে, এই যে 5টা লেসন আছে। স্টুডেন্ট ম্যানুয়াল মানে নামটা হচ্ছে এটা, পিএমআই অথরাইজ পিএমপি এক্সাম প্রেপ। এটা প্রায় 400 পৃষ্ঠার একটা বই, যেটা পিএমআই নিজে দিয়েছে এবং যেটার দাম আমি আপনাদেরকে বলেছিলাম যে $39। এই বইটার দাম না আসলে, আপনি যদি এটা কেনেন তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, একটু জাস্ট আজকে মনে হয় হলো না, আজকে অফিস ডেতে দেখি এনার্জি পাওয়া যাচ্ছে না। হ্যাং করলো নাকি? আচ্ছা, এইটা যেটা করতে হবে আসলে, পিএমআই একটা প্ল্যাটফর্ম আছে, এটাকে বলে পিএমআই চয়েস প্ল্যাটফর্ম। এটা পিএমআই ইউজার নেম পাসওয়ার্ড লাগে, আপনি যদি $39 দিয়ে জিনিসটা কেনেন তাহলে আসলে আপনি এই প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাবেন। কি অ্যাক্সেস পাবেন? এই প্ল্যাটফর্মে আসলে আপনার অনেক কিছু আছে, এই যে এরকম একটা টাইলস পাবেন আর কি, হ্যাঁ, পিএমআই অথরাইজ পিএমপি এক্সাম প্রেপ। এটার ভিতরে দেখবেন অনেকগুলো কন্টেন্ট আছে। এই যে এখানে আপনার, এই যে আমি যে বলতেছি স্টুডেন্ট ম্যানুয়াল, সেটা আসলে এখানে আছে। ইনস্ট্রাক্টর রিসোর্স, তো এটা আসলে আপনাদের ওখানে থাকবে স্টুডেন্ট রিসোর্স। এখানে আসলে স্টুডেন্ট ম্যানুয়ালটা আছে। আমি যদি এটা ক্লিক করি, দেখেন একটা হচ্ছে অনলাইনে আপনি যে কোনো জায়গায় এটা পড়তে পারবেন, হ্যাঁ, এই যে এইভাবে আছে। আর এটা আসলে স্টুডেন্টদের জন্য এটা আছে, আর আমার ইনস্ট্রাক্টরের জন্য একটা আলাদা আছে। একই জিনিস, একটু নতুন জিনিস এক্সট্রা আছে আর কি। আর আমি যে আপনাদেরকে পাওয়ার পয়েন্ট শেয়ার করেছি, আজকে শেয়ার করেছি কম্বাইন্ড, এটা আসলে এই পাওয়ার পয়েন্ট গুলো, ঠিক আছে? এগুলো আমি সব কম্বাইন করে আপনার সাথে শেয়ার করেছি। আর এইটা আসলে স্টুডেন্ট ম্যানুয়াল, যেটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন যদি ওটা আমরা ওই যে $13 দিয়ে কিনলে আপনাকে এটার অ্যাক্সেস দিবে আর কি। এবার এখানে শুধু স্টুডেন্ট ম্যানুয়াল আছে এরকম না, এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা কিন্তু আপডেট হয়। যদি কোনো আপডেট হয় 1 বছরের মধ্যে, তাহলে আপনি আপডেটেড ভার্সনটা পাবেন। এই যে আমি যে ভিডিওগুলো ক্লাসে দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই এখানে আছে। এই যে ভিডিওগুলো দেখালাম, আজকে একটা দেখালাম এমভিপি নিয়ে, সবই কিন্তু এখানে আছে ভিডিওগুলো। তারপরে হচ্ছে 2টা ছোট ছোট এক্সাম আছে, এই যে এখানে সেলফ নলেজ চেক বলে 2টা এক্সাম আছে। আর কোর্স ফাইলস নামে একটা ফাইল আছে, জিপ ফাইল, যেখানে আসলে অনেকগুলো এক্সারসাইজ আছে, যেগুলো আমি ক্লাসে হয়তো সব পড়াবো না, কিছু কিছু পড়াবো। দাঁড়ান, আমি এটা আপনাদের শেয়ার করতেছি, যেটা শেয়ার করা যায় সেটা আসলে শেয়ার করে দিতেছি আমি।
এই যে এটা এই স্টুডেন্ট, এটা আপনারা একটু নিয়েন, এটা বোধহয় ওখানেও আছে, ওই যে আমি যে ফোল্ডার শেয়ার করেছি ওখানে মধ্যে আছে। এটা জিপ ফাইলের মধ্যে কিছু টেমপ্লেট আছে, কিছু এক্সারসাইজ ফাইল আছে, এক্সেল ফাইল আছে, ওগুলো আসলে আমরা ক্লাসে কিছু কিছু করবো আর কি। সো এই জিনিসগুলো আসলে আমরা এই প্ল্যাটফর্ম থেকে $39 দিয়ে কিনলে এই প্ল্যাটফর্মে সবকিছু আপনাদের জন্য অ্যাক্সেসিবল হবে, ঠিক আছে। আর প্রিভিয়াস ভার্সন নামে একটা অপশন আছে, যেখানে আসলে স্টুডেন্ট ম্যানুয়ালটা দুইটা ভার্সন আছে। একটু আগে যেটা দেখালাম এটা নতুন ভার্সন, আর আগে একটা ভার্সন ছিল, এটা পুরানা ভার্সন। সো পুরানাটা ভার্সনটাই একটু আসলে বেটার ছিল আসলে। সো চাইলে পুরানো ভার্সনটাও আপনারা করতে পারেন কিংবা নতুনটাও করতে পারেন। আর আমি ক্লাসে কি পড়াবো, আমি ক্লাসে আসলে এই যে পাওয়ার পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করেছি ওইটা পড়াবো, এবং ওইটাকে তো বেজ অন স্টুডেন্ট ম্যানুয়াল। স্টুডেন্ট ম্যানুয়ালটার ভিতরে এইভাবে 5টা স্টুডেন্ট ম্যানুয়াল দেখতে পাচ্ছেন তো না? আমি একটু মুভ করতেছি ফ্রিকোয়েন্টলি, আপনাদের একটু অসুবিধা হচ্ছে মনে হয়। সবাই দেখেছেন এটা? জি ভাই, ভাই এখানে কি একটা লাইফ টাইম অ্যাক্সেস পাওয়া যাবে? এটা 1 বছরের অ্যাক্সেস পাবেন। আর ভাই এটাকে মাল্টি স্ক্রিন করা যাবে, অ্যাক্সেস করা যাবে নাকি মানে ওয়ান শেয়ার করা যাবে কিনা? শেয়ার করা যাবে না। শেয়ার করা যাবে না বলা যাবে না, মানে ইউজার নেম পাসওয়ার্ডটা তখন শেয়ার করতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে পিএমআই, না আপনাকে পিএমআই ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেটা দিয়ে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। বা এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আরেকজনকে অ্যাক্সেস করতে পারবে অন্য লোকেশন থেকে? পারবে নাকি পারবে একটা পারবে মেকানিজম পারবে না? হ্যাঁ পারবে। এজন্য মানে অনেকে কিনতে এটা চায় তো না। ভাইয়া প্রথমে আলোচনা হয়েছিল, এটা তো ভাইয়া প্রথমে আলোচনা হয়েছিল। আমার মনে হয় প্রথম দিন থেকে আপনি এটাকে হাইলাইট করতেছেন, কয়েকজন মিলে মিলে এটা কিনে নেয়। আমার মনে হয় এটা একটা নির্দিষ্ট না হলে আমরা শুধু শুনছি, কিন্তু আসলে হচ্ছে না আর কি। টাকার পরিমাণ তো আসলে খুব বেশি না, বাংলাদেশের টাকা মানে 3600-3700 টাকা। এটা আমরা কয়েকজন মিলে শেয়ার করতে পারি, কয়েকটা কিনলে আর কি। হ্যাঁ $39। হ্যাঁ এখানে দেখেন, হ্যাঁ, এখানে আসলে ভাইয়া তো ক্লাস শুরুর আগেই বলেছিলেন যে আমরা নিজেরা যদি একটা মানে গ্রুপ থাকে ডিসকাশন, আসলে আমাদের ডিসকাশন হচ্ছে না বলে আমাদের এটা হচ্ছে না। হ্যাঁ, নিজেদের মধ্যে ডিসকাশন হলে তাহলে এটা হয়ে যাবে। রাইট। সো ঠিক আছে, আপনারা মনে হয় একটু করেন, চিন্তা করেন, কারণ আমাদের এখন থেকে আজকে 10টা বেজে গেছে, দেখলে শুরু করতে পারলাম না। মানে নেক্সট ক্লাস থেকে আমরা এটি পড়াবো আর কি, আর কোনো এর বাইরে যাব না আর কি। সেইটাই আমি পড়াবো। সো ফলে সবাই কিন্তু এর মধ্যে কালেক্ট করে ফেলতে হবে, নাইলে আসলে পড়তে পারবে না, তখন আটকে যাবেন। আমি প্রেজেন্টেশন স্লাইড পড়াবো, এটা হাতে না থাকলে ওর করেসপন্ডিং জিনিসগুলো পড়তে পারবেন না। সো আমি এটা একটু দেখাই দেই যে কিভাবে আসলে সাজানো আছে, একটু দেখেন। আমাদের যতটুকু সময় আছে, এখানে আসলে 5টা মডিউল আছে, দেখেন 5টা মডিউল বা লেসন বলে। প্রথমটা হচ্ছে ক্রিয়েটিং এ হাই পারফরমিং টিম, তারপর স্টার্টিং দ্য প্রজেক্ট, ডুইং দ্য ওয়ার্ক, কিপিং দ্য টিম অন ট্র্যাক, কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড। এই 5টা টপিক আছে, 5টা লেসন বা মডিউল আছে। এই 5টা লেসন বা মডিউলের প্রতিটার মধ্যে আবার টপিক আছে, দেখেন। এই যে আমি এটাকে এক্সপ্যান্ড করলাম, ক্রিয়েটিং হাই পারফরমিং টিম, এখানে কিন্তু 7টা টপিক আছে। এটা যদি আবার ক্লোজ করি তাহলে ক্লোজ হয়ে গেল। এবং আমি আপনাদের বোধহয় ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে এখানে কিন্তু এই দুইটা টপিক হচ্ছে প্রসেস রিলেটেড, প্রসেস ডোমেইন। আর প্রথম টপিকটা এই যে এটা, এবং কিপিং ইওর টিম অন ট্র্যাক, 1 আর 4 টপিক, যেটা 1 আর 4, সেটা হচ্ছে আপনার পিপল রিলেটেড। আর লাস্টেরটা হচ্ছে বিজনেস রিলেটেড, বিজনেস এনভায়রনমেন্ট রিলেটেড। প্রসেস থেকে 50% কোশ্চেন আসবে, পিপল থেকে 42, আর বিজনেস এনভায়রনমেন্ট থেকে 8% কোশ্চেন আসবে। এবং আমরা এক্সাম কন্টেন্ট আউটলাইন আমি আপনাদেরকে বলেছিলাম ওখানে 36 টপিক ছিল, তাই না? 36 এনাবলার ছিল। সেটা কিন্তু তার এগেইনস্টে কিন্তু এক একটা করে টপিক এখানে আছে। টোটাল 36 টপিক এই 5টা মডিউলের মধ্যে কিন্তু ভাগ করা আছে। সো আমরা ক্লাসে একদম স্টেপ বাই স্টেপ সবগুলো পড়বো আর কি। সো এই হচ্ছে বিষয়টা। আপনারা আমরা যখন শুরু করব তখন আসলে বুঝতে পারবো। যেমন আমি যদি জাস্ট আজকে ইয়াটা দেখাই, যে আমি নেক্সট ক্লাস থেকে শুরু করবো হচ্ছে এটা মডিউল 1, এই যে এটা
এইলে আপনাকে দেওয়া আছে, পিডিএফ ফাইলে দেওয়া আছে। এই যে আমাদের কিন্তু এটা প্রথম টপিক আর কি। প্রথম লেসন হচ্ছে এইটা, তার মধ্যে যে 7টা টপিক আছে। আমরা বিল্ড এ টিম এটা দিয়ে আজকে শুরু করতে চেয়েছিলাম, পারলাম না। সেইভাবে কিন্তু 7টা টপিক আমরা শেষ করবো আর কি, পিপল রিলেটেড লেসন 1। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মনে হয় টিমটা একটু নিজেরা এখনই ডিসকাস করে নিতে পারি, আমরা যেটা আছি এখানে। আর তাহলে কিনতে হলে যেটা করতে হবে, আপনারা যে ফারজানাকে ফোন দিয়ে টাকা দিয়ে দিতে হবে আর কি, তাহলে আমরা কিনে দেবো। ওইটা আমাদের থ্রুতে কিনতে হবে। মনে হয় 3600 টাকা দিতে হবে যারা বাংলাদেশ থেকে কিনবে। আর মুস্তাফিজের কার্ড আছে নাকি? মুস্তাফিজ কার্ড আছে ভাই, বাংলাদেশের কার্ড ডিস্টার্ব করা অসুবিধা নেই ভাই, আমি অনলাইন ব্যাংকিং ট্রান্সফার করি তো ব্যাংকে পাঠিয়ে দিতে পারবো, এখান আচ্ছা, থেকে ঠিক টাকা আছে। হ্যাঁ ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে কেনা যাবে তো না? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট কেনা যাবে না, আপনাদের থ্রুতে কিনতে হবে তো? তো আমার থ্রুতে কিনতে হবে আর কি, তাছাড়া হবে না। যেটা করতে পারেন আমার সাথে বসে, জাস্ট আপনি আপনার, আমি যখন ওই ইন্টারফেসে যাবো আপনার কার্ডের ইনফরমেশনটা আপনি দিয়ে দিতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, একই কথা, লোকাল টাকা তো। লোকাল টাকা দিলে কোনো সমস্যা নেই, ওটা মানে আমরা আমাদের একটু পেইন হবে, কিন্তু ঠিক আছে। ওকে, আপনি কি তাহলে গ্রুপটা বলে দিবেন তাহলে কিভাবে কে কি কিনবে, নাকি আমরা গ্রুপ করে নিব? হ্যাঁ দেখেন আপনারা এখন আমরা ভাই মেম্বার আছে কয়জন? মেম্বার আছে আজকে তো কয়জন? বোধহয় 3 জন অনুপস্থিত, 3 জন নাই, 3 জন আজকে আসে নাই, মানে জয়েন করেনি ক্লাস। আপু নাই, সাপি ভাই নাই, আর ইয়ে নাই, 3 জন নাই, মাহবুব ভাই নাই। ঠিক আছে, আপনারা মানে প্ল্যান করেন, আমরা হয়তো নেক্সট ইয়াতে করবো আর কি, যে ব্রেকআপ রুমে গিয়ে নিজেরা একটু ডিসকাস করলেন, তাই না? 2টা গ্রুপ যে করে আমাদের যে এখন যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আমরা যারা যারা রাজি আছি তারা যদি একটু মানে হ্যান্ড রেজ করেন, তারপর আমরা ধরেন নেক্সট কালকে পরশুর মধ্যে আমরা একটু ডিসিশনে যাবো। হ্যাঁ, আমার বেটার হবে সেক্ষেত্রে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা লিখতে পারেন, লিখলেও হবে। লিখতে পারে, হ্যাঁ লিখতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলে আপনারা এটা ভালো হবে। এটা ভালো হবে, কারণ আমাদের এই গ্রুপ আমরা ভাই মোট মেম্বার আছে মনে হয় 13 জন। 13 জন আছে, হ্যাঁ। জি, 13 জন 300 টাকা 13 করে জনে কি দিলে হয়ে যাবে, আজকে হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে তো, 13 জন হোক যাই হোক, আমরা যদি 8 জনই হই, ধরলাম 8 জন হলে 500 টাকা। নাকি পুরো গ্রুপ মিলে আমরা একটা কিনবো, তাই তো? আমার চাকরি থাকবে না আর কি। এমএ অলরেডি আমাকে ধমকাইছে যে তোমার স্টুডেন্ট থেকে কেউ কেনে না। আল্লাহ, পিএম এর ব্যবসা তো ঝামেলা, আর আমি দিতে পারি না। আমার কাছে তো আছে, কিন্তু দেওয়াটা আসলে ইথিক্যালি প্রবলেম হয়ে যায়। এই জন্য 2-3টা কিনলে অন্তত বলা যায় যে কিনছে আর কি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আমরা দুটো গ্রুপে ভাগ হয়ে দুটো খুললে পায়ের জন্য মনে ভালো হবে। দুইটা কিনে ভাই, আপনার 2টা কিনে ফেলেন, তাও হয় মনে হয়, আবার কিনে ফেলেন। পিএম এর ইউজারনেম পাসওয়ার্ডটা এখন নরমাল একটা পাসওয়ার্ড রাখেন যাতে সবাই শেয়ার করতে পারে আর কি। আর ইন্টারফেসটা ওইভাবে লাগবে না, জাস্ট ডাউনলোড করে নিতে পারলেই পরে আপডেট হলে আমি তো আপনাদের জানাবো যে আপডেট হচ্ছে। কারণ আমার আপডেট এখন হবে না, মনে হয় নতুন একটা আপডেট হতে পারে মার্চের পরে গিয়ে হয়তো হতে পারে, তার আগে হওয়ার কথা। দুইটা মডেল কিনতে গেলে আমরা এক একজন 400 টাকা করে কন্ট্রিবিউট করলে হবে আর কি। 400 টাকা করে যে কোনো একজনের বিকাশ নাম্বার দিলে, হ্যাঁ, উনি ওই আপুকে দিয়ে দিল টাকাটা বিকাশ করে বা ব্যাংকে, আমরা কালকে কিনে ফেলতে পারি। হ্যাঁ, আপনাদের কোনো ভাই বিকাশ নাম্বার আছে নাকি? সবার আছে, আমারটাও আছে। না না, ওদের ডাইস্টিং এর আছে, ওটা কাছে আছে, তোমরা ওনার কাছে আছে ভাইকে বলছি। হ্যাঁ হ্যাঁ আছে, আমাদের তো গ্রুপেও আছে আর কি। গ্রুপে একটা নাম্বার থেকে আপনাদের মেসেজ পাঠায় না মাঝে মাঝে, সেই নাম্বারটাই ম্যাডাম একটা নাম্বার ইউজ করেন, তারপর আমি আবার লিখে দিতে পারি বা এখানেও লিখে দিতে পারি। ভাই একটু শেয়ার করলে আমার মনে হয় এটাতে দিয়ে দিলে হবে সবাই। এই যে এই নাম্বারটা,
কেউ পে করে কমেন্ট করে দিলে হবে, মেসেজ দিলে হবে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ সেটাই, এটাই বিকাশ নাম্বার, এখানে জাস্ট পেমেন্ট করে এটা আমার কথা মনে হয় বলে easy। দিলেই হবে। তাহলে কালকে আমরা ইয়া করে ফেলবো। 13 জন হলে আমরা কনফার্ম করে ফেললে 400 করে হবে, 400 করে তাহলে দুইটা হয় 72 7002। অ্যাকাউন্টে তো ক্রিয়েট করার জন্য বোধহয় একটা ইমেল অ্যাড্রেস লাগে না? ইমেল অ্যাড্রেসের সাথে তো কানেক্টিভিটি থাকতে হবে। হ্যাঁ, পিএম এর ওয়েবসাইটে গিয়ে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড বানাতে হবে আর কি, মানে রেজিস্ট্রেশন। একটা ইমেল আমি অ্যাড্রেসটা ভাবে হলো মেসেজ ইউজার দিছি আইডি হবে। কি ওনার সিস্টেম ম্যানুয়াল আছে অলরেডি। ঠিক আছে, পিএম এর সাইটে গিয়ে জাস্ট আপনার রেজিস্ট্রেশন করে একটা ইউজার নেম পাসওয়ার্ড বানাবেন আর কি, ওটা লাগবে, নাইলে অ্যাক্সেস করতে পারবেন না। সো ডান দিকে যে রেজিস্টার আছে না, জি এখানে জাস্ট ক্লিক করে আপনার জাস্ট ইমেল অ্যাড্রেস আর ইয়া দিয়ে ইমেল অ্যাড্রেস। হ্যাঁ ঠিক আছে, ওকে, ইমেল অ্যাড্রেস লাগবে। জি আমি করেছি অলরেডি, হ্যাঁ করলে ক্রিয়েট করা আছে। ঠিক আছে, ওকে না? তাহলে আমরা ধরুন আজকে কিছুই হলো না, দেখতেছি অফিস যেতে এনার্জি পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে আমার কাছে। ওকে, তাহলে আমরা শুক্রবারে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। শুক্রবার না শনিবার? শুক্রবার, হ্যাঁ শুক্রবার। ঠিক আছে, এরপর আমি স্ক্রিন ম্যানেজ শুরু করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ রেজা ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ তাহলে। তাহলে 3-4